সেটা হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশনটা বহু জায়গায় গেছে। আমি দুজন থেকে আলাদা আলাদা করে উত্তর নেবো এটা। এইবার আমাকে বলো, যখন তোমরা প্যারানর্মাল কোথাও ইনভেস্টিগেশন করতে যাও তখন মানসিকতাটা কি থাকে? যে ওখানে ভূত ধরবো, ভূত আছে, এনার্জি আছে, নাকি কিছু নেই দেখতে যাও? মানে হাতে করে কি একটা ভয় নিয়ে যাও, না একদম মানে ওপেন যা আছে দেখে নেবো? কিছু একটা এমন ঘটছে যেটা হয়তো এটা কোনো নর্মাল কোন একটা জিনিস, মানে আমি সেটাকে নেগেটিভ ভেবেই চলবো। সেটা করতে গিয়ে যদি আমি দেখি যে আমাদের যেরকম আমাদের রুলস এন্ড রেগুলেশন থাকে বা যে যে জিনিসপত্র থাকে, ফর্মালিটিস থাকে, সেগুলোতে যদি সবেতেই যদি দেখি পজিটিভ কিছু সাইন আছে, দেন আমরা বুঝতে পারি যে, আমি বুঝতে পারি যে হ্যাঁ অবশ্যই এখানে কিছু আনন্যাচারাল জিনিস করছে। যে এই ফিল্ডে আসতে গেলে সবচেয়ে আগে সে মানুষ সচেতন হবে। মানে আমি যেটা দেখলাম বা আমি যেটা ফিল করলাম আমি সেটাই বলবো। তার মধ্যে একটু গরম মশলা, একটু মিট মশলা মাখিয়ে দিয়ে আমি এটা ফিল করলাম, এটা যদি বলে হ্যাঁ দাদা প্লিজ এই ফিল্ডে আসবেন, এই ফিল্ডটা আপনি নষ্ট করছেন। ওয়েলকাম টু সাউদার্ন এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আমাদের 1 বছর পূর্তি হলো চ্যানেলের। তো এতদিন ধরে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন, প্রচুর ভিডিওতে আপনাদের লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব হয়েছে। আরও আগামী দিন আমাদের সঙ্গে জুড়ে থাকুন এইভাবে, এবং নতুন নতুন ভিডিও যেগুলো আসছে সেগুলো দেখতে থাকুন। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একটা রিকোয়েস্ট আপনাদেরকে করি, আপনারা কিন্তু ভিডিওগুলোকে প্রত্যেকবার স্কিপ করে করে দেখছেন। তো যে কারণে আপনারা অনেক কিছু নতুন নতুন জিনিস আপনারা মিস করে যান, যেগুলো আমাদের ভিডিওর মধ্যেই দেওয়া থাকে। তো আমি আজকে সবাইকে রিকোয়েস্ট করব, আজকে যেহেতু আমাদের 1 বছর পূর্তিতে আমি এই ধরনের একটা এপিসোড করতে মানে খুব ইচ্ছার সঙ্গে করছি। তার কারণ হচ্ছে অনেকেই অনেক দিন ধরে আমাদেরকে বলছেন যে দাদা কোনো রকম প্যারানর্মাল ইনভেস্টিগেশন রিলেটেড ভিডিও আসছে না। তো প্যারানর্মাল ইনভেস্টিগেশন তো এখন ঘরে ঘরে হচ্ছে। তো যাই হোক, তা আমি সেই সমস্ত তর্ক বিতর্কে যাব না। সেই সমস্ত তর্ক বিতর্কে না গিয়ে যেটাই আমি যাব আজকে, সেটা হচ্ছে ভিডিওর মূল পর্বে ঢুকবো। কিন্তু মূল পর্বে ঢোকার আগে যে কথাগুলো আমি বারবার বলে রাখি, যে ভিডিও তলায় যে নাম্বারটা আসছে, এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে আপনারাও যে যে বিষয়ে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন বা যে সমস্ত বিষয়ে আপনারা স্পেশালিস্ট, তারা আমাদের সঙ্গে সরাসরি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন কথা বলার জন্য। এবং যদি কারোর কোনো প্যারানর্মাল রিলেটেড বা কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, কোনো হেল্প, কোনো কিছু দরকার পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা ছাড়া যারা নতুন, তারা বাঁদিকে আসে যে বেল নোটিফিকেশন বাটনটা আছে, সেটাকে অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন, অল ভিডিও অপশনটা সিলেক্ট করে দেবেন। তাহলে এরপর থেকে আমরা যত যত নতুন ভিডিও আমরা চ্যানেলে আপলোড করব, সেই সমস্ত প্রত্যেকটা ভিডিওর ইনফরমেশন আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। এবং ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। এবার চলুন ভিডিওর মূল পর্বে যাই। মূল পর্বে যাওয়ার আগে আজকে দেখতেই পাচ্ছেন আমার দুদিকে দুজন অতিথি, পরিচয় এক্ষুনি করিয়ে দেবো আপনাদের সঙ্গে। তো মেনলি যেটা বলার সেটা হচ্ছে, এখন ওই তন্ত্রের নামে যেরকম ভণ্ডামি চলছে ব্যবসা, সেরকম প্যারানর্মাল ইনভেস্টিগেশন নামে লোক ঠকানোর ব্যবসা চলছে। কেন চলছে সেটা তো বুঝতেই পারবেন ভিডিওর মূল পর্বে থাকলে। তো তার কারণ আজকে আমি খুব মানে বাধ্য হলাম বলতে, আমি কোনোদিন মুখ খুলে কোনো কথা বলি না সচরাচর, এটা আমার মানে স্বভাব বিরুদ্ধ বা রুচি বিরুদ্ধ কাজ বলতে পারেন। কিন্তু আমি আস্তে আস্তে দেখছি এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন যে মানে এই ফিল্ডটা, এটা তো শেখার, যেরকম তন্ত্র মানে হচ্ছে নিজেকে জানা বোঝা, সেটাই হচ্ছে তন্ত্র। সেরকম প্যারানর্মাল ফিল্ডটা ইনভেস্টিগেটর আমরা পরে, আগে হচ্ছে আমরা রিসার্চার। আমরা কিন্তু প্রতি মুহূর্তে শিখছি, কারণ কেউ কিন্তু আমরা কোনো কনক্লুশনে আজ পর্যন্ত পৌঁছাতে পারিনি এনার্জি কি, কোথা থেকে আসছে, কেমন দেখতে হয়, খায় না মাথায় ভালো। আমরা প্রতিটা মুহূর্তে বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেট করি, বিভিন্ন ধরনের জিনিস পাই। তো আমরা পাই তো সেই পাওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি। আমরা কিন্তু একটা, ধরুন আপনি আলিপুর চিড়িয়াখানায় টিকিট কেটে দেখতে গেলেন, বাঘ দেখতে যাচ্ছেন, তা আপনি তো জানেন বাঘটা দেখতে কেমন, আপনি বাঘ দেখতেই যাচ্ছেন। এখন যদি কেউ আপনাকে বাঁদর দেখিয়ে বলে ওটা বাঘ, আপনি কি মানবেন? মানবেন না। তো ঠিক সেই রকমই তো আমরা না রিসার্চার, আমরা রিসার্চ করছি, আমরা এখনো কোনো কনক্লুশনে পৌঁছাতে পারিনি। প্রতিটা মুহূর্তে আমরা নতুনের সন্ধানে এগিয়ে যাচ্ছি। ঠিক সেই রকমই এখন ওই খুব সস্তা হয়ে গেছে তো গেজেটসগুলো, সোনার দাম প্রচুর, হীরের দাম প্রচুর, কিনতে টাইম লাগে, পয়সা লাগে, তাই জন্য ওগুলো নিয়ে কোনো কালচার হয় না। কিন্তু প্যারানর্মাল না টুলসগুলো 500 থেকে 5000 এখন আছে। কিছু কিছু জিনিস, যেরকম কিছু লোককে দেখি বাঁদর নাচ নাচে এসএলএস ক্যামেরা,
এটা মোবাইল আমিও দেখিয়েছিলাম একটা সময়, কিন্তু কোনোদিন ডিমান্ড করিনি ওটা অরিজিনাল। কারণ সত্যি কথা বলতে কি জানেন তো, আমার এই দুটো চোখ আর দুটো কিডনি বিক্রি করে দিলে এসএলএস ক্যামেরাটা কেনার এই মুহূর্তে আমার ক্ষমতা নেই। 25 লাখ টাকা দিয়ে এসএলএস ক্যামেরা কিনে আপনাদের সঙ্গে দেখাতে পারবো না। তো ভনিতা করে লাভ নেই। তো যেটা সত্যি সেটা বলে দেওয়াটা খুব ভালো। তার কারণ দেখুন, ইউটিউব থেকে আমি পার মান্থ 5 লাখ টাকা করে কামাই না, যে 5 মাস আমি না খেয়েও পেটে গামছা বেঁধে থাকবো, গামছা বেঁধে বসে থাকবো। 5 মাসের মধ্যে 25 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে, একটা এসএলএস ক্যামেরা নিয়ে আপনাদেরকে দেখালাম। তো এই ধরনের ক্ষমতা আমার সত্যি কথা বলতে নেই। যাদের আছে তারা স্বনামধন্য মহাপুরুষ। কিছু কিছু মানুষ আবার ক্ষণজন্মও আছে। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না বিশেষ কিছু। আজকে যে কথাগুলো উঠবে, হয়তো অনেক কিছু কথা এমন উঠবে আজকে, যে কথাগুলো হয়তো আপনি আমি শোনার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু হয়তো সেই ধরনের কথাবার্তা কিছু উঠে আসতে পারে 1 বছর পূর্তিতে। জানি না, কোনো বন্ধুর যদি এটা খুব খারাপ লেগে থাকে, তার হাতে ঘা দিয়ে থাকে, তাহলে তার কাছে আমি আগেই মার্জনা চেয়ে নিচ্ছি। কিন্তু কিছু করার নেই, আমি যে ফিল্ডে আছি এই ফিল্ডটার প্রতি আমি কোনো ইনজাস্টিস আমি সহ্য করবো না। যার ইচ্ছা হবে সে করতেই পারে। আমি অন্তত এই ফিল্ডটাকে এতটা রেসপেক্ট দিয়ে করি যে আমি পয়সার জন্য কাজ করি না, তাই জন্য আমাকে কিছু দেখাতেই হবে, নাহলে আমি পয়সা পাবো না, আমার সেরকম কোনো দায়বদ্ধতা নেই। তো যেটা সত্যি সেটা দেখাবো, যেটা মিথ্যে সেটাকে বলবো। তো চলুন আজকে আলাপ করে নিই আমাদের দুই অতিথির সঙ্গে। একজনকে তো আপনারা চেনেন, আমার ডান দিকে রয়েছে অনিন্দম ঘোষাল। বহুদিন ধরেই আমার সঙ্গে কাজ করছে। এর আগে আপনারা স্বনামধন্য কলকাতার একটি টিমের সঙ্গে আপনারা দেখেছেন, প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম, নামটা আমার বলতেও কোনো অসুবিধা নেই, ডিটেকটিভ অফ সুপার ন্যাচারাল। তো বেশ কিছুদিন ওখানে অ্যাটাচ ছিলেন। এই মুহূর্তে উনি রিজাইন করেছেন। আপনারা যারা যারা ওনাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেন আপনারা সবাই জানেন যে উনি বেশ কিছুদিন হলো ইউএস রিজাইন করেছেন। ওনাটি কারণেই হোক, যে কারণেই হোক, সেটা নিয়ে আমি আর বিশেষ কিছু কথা বাড়াতে চাইছি না। টেকনিক্যাল হেড হিসেবে অনেকদিন ছিলেন এবং একদম যখন ডিউএস এর যখন জন্মলগ্ন সেই সময় থেকে উনি ছিলেন। এখন এই মুহূর্তে উনি আমার সঙ্গে সরাসরি কাজ করছেন, অফিসিয়ালি কাজ করছেন, এবং আমার ক্রিউ মেম্বারদের মধ্যে, টিম মেম্বারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদও হোল্ড করছে। তো আগামী দিন সেটাও আপনারা জানতে পারবেন। সব আমি একদিনে বলে দিলে পরে আর আপনাদের ইন্টারেস্ট থাকবে না, কিছু তো খুঁজেও বার করতে হবে নাকি। তো যাই হোক, এবার চলে আসি আমার বাঁদিকের অতিথির কাছে। আমাদের বাঁদিকে যিনি অতিথি, শুভজিৎ সাহা। আপনারা এনাকেও দেখেছেন, অনেকবার দেখেছেন, ইনিও এক্স ডিটেকটিভ অফ সুপার ন্যাচারাল টিম থেকে। উনিও বহু বছর হয়ে গেছেন, উনি রিজাইন করে দিয়ে বেরিয়েছেন অফিসিয়ালি। এখন উনি আর ওনাদের সঙ্গে কাজ করেন। এই মুহূর্তে এখন আমার টিমের আরেকটি গুরুত্বপূর্ণ পদ উনি হোল্ড করছেন। তো আজকে বিষয়বস্তুটা হচ্ছে কেন আমি দুজনের সঙ্গে আলাপ করালাম আর কেনই বা দুজনের সঙ্গে বসে রয়েছে। আজকে দেখতেই পাচ্ছেন পুরো ঘরোয়া টিম, দুজনেই আমার টিম মেম্বার, দুজনকে নিয়ে বসেছে। আসলে জঙ্গলে একটাই বাঘ থাকে, কারণ একটা টেরিটরির ব্যাপার থাকে। তো তো এটা কিন্তু খুব হিংসাত্মক হয়ে গেল না উদাহরণটা। আচ্ছা যাই হোক, তবুও বলি, তো আমার জঙ্গলে না প্রচুর বাঘকে আমি অ্যালাউ করি, কিন্তু সেই বাঘগুলোকে অ্যালাউ করি যে বাঘগুলো মিলেমিশে থাকতে পারে এবং বাঘের যেটা নেচার শুধু ওইটুকুনি ফলো করি। এখন বাঘ যদি কালকে সিংহ হতে চায় তাহলে তো ঝামেলা হবে, এবং বাঘ যদি সিংহকে বাঁদর বোঝাতে চায় তাহলেও ঝামেলা হবে। সিংহই বা কেন মানবে যে আমি বাঁদর? ঠিক এইরকমই একটা না দুটানার মধ্যে এই প্যারানর্মাল ফিল্ডের প্রত্যেকটা মেম্বার এখন পড়ে গেছে। কেউ ভূত খুঁজে পান না, আবার কেউ মানে ঝুড়ি ঝুড়ি ভূত খুঁজে পেয়ে যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন সেখানেই ভূত খুঁজে পেয়ে যাচ্ছেন। আবার আমি অদ্ভুত, কোথাও গিয়ে পাই কোথাও গিয়ে পাই, তা আমি বুঝতে পারি না আমি কোন দলে নাম লেখাবো। তো আমি ওই জন্য মাঝখানে আজকে, আমার দুই পাশে দুজন আছেন। মূলত আজকে কিছু গেজেটসকে মিস হ্যান্ডলিং করা বা কিভাবে ম্যানিপুলেট করে আপনাদেরকে ভূত দেখানো হয় সেটাও আপনাদেরকে বলবো। যেরকম আমি শুরুতেই এসএলএস ক্যামেরাটা নিয়ে কথা বললাম, আমি এটা নিয়েও আসবো, থার্মাল সেন্সার নিয়েও কিছু আলোচনা করবো এবং কিছু গেজেটস আজকে আপনাদেরকে ডেমোস্ট্রেট করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি সামনে নিয়ে বসে রয়েছি, কিছু মানে তিনটেই দেখাবো, বাকিগুলোকে মুখ থেকে বলবো, কারণ সব কটা ডিসপ্লে করার মতন এখানে সেই জায়গা নেই। কারণ কিছু কিছু ডিসপ্লে না মানে এইভাবে করা যায় না। এইগুলো যেগুলো স্বনামধন্য গেজেটস, তার মধ্যে বাঁদিকেরটা হচ্ছে অ্যানালগ বা এটা ম্যানুয়াল গেজেটস, এটাকে সবাই ইউজ করতেও পারে না বা সবার কাছে নেই। আর এই ডান দিকে যে দুটো দেখছেন এই দুটো ইলেকট্রিক্যাল। এখন এই দুটো নিয়ে ম্যানিপুলেশনে প্রচুর আপনারা কথাবার্তা শুনবেন। তার মধ্যে এই ডিভাইসটিকে নিয়ে আমি বেশ কয়েকবার ভিডিও করেছি, পিআইআর মোশন সেন্সর, আর এইটা হচ্ছে K2 মিটার। তো মূলত আমি এইবার প্রথমে আমি শুভজিৎকে দিয়ে আজকে শুরু করব, কারণ ও তো বহুদিন ধরে আমার সঙ্গে রয়েছে, আমার ঘরের ছেলে হয়ে গেছে এখন। শুভজিৎ রিসেন্টলি জয়েন করেছে, আজকে শুভজিৎকেই আগে ধরি। শুভজিৎ আজকে কিছু বলবে।
তো যাই হোক, টেকনিক্যাল পার্ট নিয়ে ওর কাছে আসবো। তো তার আগেই আর ধুতে ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে ধুয়েছি, এবার একটু নর্মাল কথায় আসি। তো সেটা হচ্ছে শুভজিৎ, তুমি তো বহুদিন ধরে কাজ করেছো এবং তোমার টিমের বিশাল একটা নামও ছিল, এখনো বহু লোক চেনে। তো আমি ওই জায়গাটা ঢোকার আগে একটু হালকা করে নিই পরিবেশটাকে, কারণ মানুষ বুঝতেই পেরেছে যে তন্ময়দা ধোবে। তো আমি তোমাকে বলি, সেটা হচ্ছে এই প্যারানর্মাল ফিল্ডে তোমার জার্নিটা শুরু কিভাবে? দেখো, বেসিক্যালি সবারই এটা একটা খুব খুব ইচ্ছার একটা জায়গা এই প্ল্যাটফর্মটা। তো সেক্ষেত্রে সবাই ছোটবেলা থেকে কোনো না কোনোভাবে এই জিনিসটা নিয়ে জানতে খুব ভালোবাসে, আগ্রহ থাকে। আমারও বলতে পারো ঠিক সেরকম ভাবেই, যে চারপাশে এরকম কিছু কিছু ছোটখাটো জিনিসপত্র দেখতে দেখতে প্রশ্ন জাগে, সেই প্রশ্নের উত্তর জানতে জানতে বুঝতে পারি যে এরকম একটা সিনারিও আছে যার মধ্যে থেকে মানুষের অনেক কিছু জানতে পারে, নতুন নতুন একটা পুরোপুরি ভাস্ট একটা চ্যাপ্টার। তো আমারও জার্নি এরকম ভাবেই, খুব ছোটবেলা থেকে বলবো না, ওই স্কুল কলেজ লাইফ থেকে এই জিনিসটা স্টার্ট হয়। দেন একটা এরকম গ্রুপের সাথে আমার যোগাযোগ হয়, সেখানে আমি জয়েন করি এবং সেখানে দীর্ঘদিন আমি ওখানে ছিলাম, কাজ করে গেছি। তো এইভাবেই আমার স্টার্ট আপ জার্নি। আচ্ছা, মোটামুটি তুমি কত বছর এই ফিল্ডে কাজ করছো? ধরে নাও 2010-11। 2010-11। হ্যাঁ। কত বছর করেছো কন্টিনিউয়াসলি? আমি আপ টু 2020 কন্টিনিউ কতদিন করেছো? 2020 মানে একদম প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আচ্ছা, তোমার ডেজিগনেশনটা কি ছিল? আমি ওখানে ফিল্ড ইনভেস্টিগেশন রেসপন্স ছিলাম। আচ্ছা। আর কাজটা মূলত কি ছিল? মানে কাজ ছিল- প্যারানর্মাল, আমি কেন তোমায় জিজ্ঞেস করছি, তার কারণ এখন তো ঘরে ঘরে প্যারানর্মাল ইনভেস্টিগেটর, পান দোকানের মতন হয়ে গেছে, গলি গলিতে প্যারানর্মাল ইনভেস্টিগেটর ঘুরে বেড়াচ্ছে, সে জানুক আর না জানুক। একদম। তো মূলত দেখো, যারা প্রপার ওয়েতে কাজ করে তাদের তো কাজ করাটা মানে ধরন থাকে যে এটা পড়তে হয়। তো এই ফিল্ড ইনভেস্টিগেশন, তুমি যে কথাটা বললে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে কোনো জায়গা। কারণ আমি সবসময় সবাইকে বলি, না জেনে কোনো কিছু করতে পারে, কারণ এই ফিল্ডে কিন্তু বিপদ একদম মানে মুখ পদিয়ে দাঁড়িয়ে থাকে, পদে পদে বিপদ থাকে। তো মোটামুটি যদি তুমি বলো যে ফিল্ড ইনভেস্টিগেশন কেন করতে হয়, আর ঠিক মূলত ফিল্ড ইনভেস্টিগেশনে কি কি কাজ করতে হয়? দেখো, প্রথমে যদি আমি একদম গোড়া থেকে বলতে চাই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে একটা ফিল্ড ইনভেস্টিগেশন জিনিসটা হয় কি। তো যখনই আমরা জানতে পারি যে এরকম কোনো জায়গায় কোনো একটা সুপার রিউমার আছে, বা ওই জায়গাটা নিয়ে কোনো একটা এরকম জিনিস ঘটে যাচ্ছে দিনের পর দিন, বহু লোকে জিনিসটা দেখতে পাচ্ছে, তো তখন আমাদের ওখানে গিয়ে ওখানে ফার্স্টে একটা শুটিং করতে হয় জিনিসটা। তো সেই সব হওয়ার পরে যখন আমরা পুরো টিম শুদ্ধ একটা জায়গায় গিয়ে ওখানে সম্পূর্ণ আমাদের কাজ কারবার স্টার্ট করি, তো তখন সবচেয়ে বড় যে জিনিসটা দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু এই খুঁজে পেলাম কে পেলাম না সেটা নয়, সেখান থেকে সুস্থভাবে ফিরে আসাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং যেটার উপরে দাঁড়িয়ে আছে যে টিমটা এবং বাকি সব হচ্ছে, কেননা খুব সহজ তো এই চ্যাপ্টারটা নয়, চ্যাপ্টারটা একটা বিশাল বড় চ্যাপ্টার, যেটা আমি শুরুতেই বললাম, অরিন্দম দাও সেটা আমার সাথে এগ্রি করবে। তো আমার কাজ ছিল মেনলি যে আমরা যে কাজ করছি সেই কাজটা করতে করতে যেসব ঘটছে বা যেগুলো ঘটছে না সেসব থেকে জানি, সেই সময় আমাদের সবচেয়ে সিকিউরিটিটাকে মেনটেন করা। কারোর কিছু একটা হয়ে গেল, বিপদ হয়ে গেল, বা এটা করলে হয়তো এমন একটা বিপদ ঘটে যেতে পারে যার কোনো উত্তর আমরা পরবর্তীকালে দিতে পারবো না, সেই জিনিসগুলো খুব মেনটেন করা। প্লাস কিছু গেজেটস থাকে, সেই গেজেটস গুলোকে কিভাবে হ্যান্ডলিং করতে হয়, এইসব নিয়েই ছিল মেনলি। এবার সবকিছুতে আমাদের সমস্যা একটাই দাঁড়াতো যে কলকাতা শহরের মধ্যে থেকে এরকম কোনো জায়গা পাওয়া যেত না যে আমরা স্বাচ্ছন্দ্যে গিয়ে সেখানে আমরা ইনভেস্টিগেট করতে পারি, কেননা ম্যাক্সিমাম প্রাইভেট প্রপার্টি থাকে বা এরকম থাকে। যখন আমরা একটু আউটস্কার্টে যাই, জঙ্গলের দিকে যাই, সেখানে শুধুমাত্র তো যেটা নিয়ে আমরা কাজ করছি সেটা না, সেখানে আমাদের অন্যান্য জিনিস থেকে অনেক রকমের আপদ বিপদ থেকেই যায়। সেগুলোকেও একটা মেনটেন করে চলা, যে এটা করলে বেটার হতে পারে, এটা করলে আমরা সেফ থাকতে হবে, যতটা সেফটি মেনটেন করা যায় সেই সব নিয়ে আমার কাজ ছিল। তো তুমি তাহলে ডিউরেসটা ছেড়ে দিলে না? প্রথমত তো সময় না দিতে পারে, কেননা প্রত্যেকটা মানুষই আমাদের এখন এমন অবস্থা যে খেয়ে পড়ে বাঁচতে হবে, মিনিমাম টুকুনি হচ্ছে এটাই যে খেয়ে পড়ে বাঁচতে হবে। তো একটা তো ওটা একটা হিউজ টাইম না দিতে পারা সমস্যা। এছাড়াও কিছু পার্সোনাল রিজনস আছে যেগুলো মেনলি তুমি বলতে পারো সেটাই প্রাইমারি। তো সেই জন্যই আমার ডিওএসটাকে ছাড়া। আপত্তি না থাকলে বলতে পারো। আপত্তি বলতে দেখো, কারণ দেখো, আজকে আমরা যেরকম এখানে বসে রয়েছি, আর তুমি তো ইতিমধ্যে জেনে গেছো, যেহেতু তুমি টিমে রয়েছো, যে আমাদের নিজস্ব একটা ইনস্টিটিউট আছে,
তো যেখানে আমরা শেখাই, এখন ইনস্টিটিউট থেকে যখন শেখানো হয় সেটা তো আর মানে নিজের ইচ্ছা মতো সার্টিফিকেট পাওয়া যায় না, কারোর না কারোর আন্ডারে আমরা থেকেই সেখান থেকে সার্টিফিকেট দিই। তো বলার কারণ হচ্ছে এটাই যে আগামী দিনে যারা যারা এই আমাদেরকে দেখে আসবে, ঠিক আছে, তারা যাতে প্রপার জিনিসটা জেনে আসুক। কেননা তোমার ছেড়ে দেওয়ার রিজনটা কি আমি জানি না, মেবি হতে পারে সেটা কোনো দুর্ঘটনা, মেবি হতে পারে মতের অমিল। দেখো হাতের 5টা আঙুল সমান হয় না, 5টা মানুষও সমান হয়। তো সুতরাং কোন জায়গায় কি ধরনের প্রবলেম তুমি ফেস করেছো সেটা তুমি বলতে পারো। এটা একটা বলার প্ল্যাটফর্ম যেখানে আজকে আমরা 1 বছর পূর্তিতে বসেছি টিম মেম্বাররা, আমাদের নিজস্ব মনের কথা খুলে বলবো, ঠিক আছে। দর্শকদের কাছে আজকে আমার অন্য কিছু তুলে ধরার মতন কিছু নেই। আজকে আমি প্যারানরমাল ইনভেস্টিগেশন এই ফিল্ড এবং আমাদের মনের কথা বলবো, আজকে একটু আড্ডাই মারবো। তো সেখানে সব কথাই উঠবে। বল। দেখো, টিমটাতে যখন জয়েন করেছিলাম, প্রত্যেকটা জায়গায় তুমি যে কোনো একটা কাজ করতে যাবে, তোমার একটা মূল মোটো নিয়ে তুমি কাজ করতে যে কোনো কাজ। তো শুরু এরকমই ছিল, প্রচুর এরকম লোকজন আমাদের সাথে জয়েন করেছিল, তারা আজকে এই এখন হয়তো নেই, সেই কর্মসূত্রে আলাদা আলাদা। আমি ছিলাম একদম বলতে একদম স্টার্ট, মানে ফাউন্ডিং মেম্বার বলবো না, তারপরে থেকে আমি ছিলাম এই টিমটাতে, এবং দীর্ঘদিন বলতে অনেকটাই, 2010 থেকে 2020, প্রায় 10 বছর। তো এবার এই পুরো টাইম লাইনের মধ্যে শুরুতে যেরকম একটা মানসিক চিন্তা ভাবনা এবং যে মোটোটা নিয়ে আমরা এগিয়েছিলাম, কোথাও গিয়ে আস্তে আস্তে জিনিসটা ল্যাক করতে শুরু করে। আচ্ছা। এবং মেইনলি যে ধারণাটা নিয়ে আমি এই টিমটাকে জুড়েছিলাম, এবং আরো আমার সাথে আরো অনেকেই এই টিমটাকে জুড়েছিল, ওই ধারণাটার থেকে না পুরোপুরি একটা অন্য রকম রাস্তায় হাঁটা স্টার্ট। সো এই জিনিসগুলো ঠিক প্রথমত শুরুতে আমি যেরকম বললাম, এটা একটা ভালো লাগার জায়গা। এই পুরো এত বড় জিনিসটা, এটা সম্পূর্ণ একটা মনের ভালো লাগা এবং প্রশ্ন এই থেকে আসে। সেইখানে দাঁড়িয়ে এরকম একটা মাথায় একটা চিন্তাধারা নিয়ে দাঁড়িয়ে এরকম একটা বলতে পারি ডিটোরিয়েশন একরকম, ওটা ঠিক মেনে নেওয়া যায়। দিনের শেষে গিয়ে যখন আমি দেখবো যে আমার এই জিনিসটা ভালো লাগে, তুমি একটা গান শুনতে ভালোবাসো, তুমি গানটা শুনছো, দিনের পর দিন শুনছো, ওই গানটা না শুনে তোমার রাতে ঘুম হচ্ছে না, তুমি একদিন গানটা শুনতে গেলে তখন মোবাইলে চার্জটা গেল চলে, তোমার কিরকম জিনিসটা ওরকমই একটা ব্যাপার হয়ে গেছে যে দীর্ঘদিন ধরে জিনিসটা হতে 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 না একটা টাইমে গিয়ে আর মেনে নেওয়া যায় না এই জিনিসটা। মানে যে বেসিক্যালি আমি হাঁটছিলাম একটা সোজা রাস্তায়, সেখান থেকে এতগুলো রাস্তা ভাগ হয়ে গেল এবং এমনই রাস্তায় চলে গেলাম সেটা যেন যে রাস্তা দিয়ে স্টার্ট হলো তার পিছন দিকে চলে গেছে। তো এই জিনিসটা ঠিক মেনে নিতে পারিনি। সো এই জন্যই 2020-তে আমি রিজাইন দিই টিমটাকে অফিসিয়াল। তো তারপর থেকে আমার এই টিমটার সাথে বা টিম মেম্বারদের অরিন্দমদা ছাড়া আর কারোর সাথে আমি কোনো লিঙ্ক আপ। যা খুব ডিপ্লোম্যাটিক আনসার ক্যামেরার সামনে অন ক্যামেরা। মানে কাউকে কিছু বললাম না, ধরি মাছ নাচুই পানি, এরকম। যা খুব ভালো লাগলো। কিন্তু আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে নর্থ বেঙ্গলে তোমাদের যে ডাউহিলের যে এটা হয়েছিল ইনভেস্টিগেশনটা, তো সেটা তুমি প্রেজেন্ট ছিলে? তো সেই ভিডিওটা দেখো, আমি আমার কথা বলছি, আমি জানি না, প্যারানরমাল ইনভেস্টিগেশন বলতে আমরা যাকে গুরু বলে মনে করি সেটা হচ্ছে গৌরব তিওয়ারি। আমরা ভারতীয় ইন্ডিয়া, যারা বিদেশে আছে তাদের কাছে সম্পূর্ণ অনেক লোকের এরকম উদাহরণ আছে, এবং এটা ছাড়াও আমরা বাইরের কিছু মানুষকে দেখে ইন্সপায়ার হই বা গুরু বলে মনে করতেই পারি, কিন্তু বিদেশের সঙ্গে আমাদের দেশের কালচার বা ইকোনমিটা তো সেম না, সেই কারণে আমরা ওদের থেকে বরাবরই একটু পিছিয়েই রয়েছে সেই দৌড়, যদি তুমি বলো। এখন বিষয়টা হচ্ছে এই যে কলকাতায় আমরা যে, মানে কলকাতা বলবো না, অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে ধরনের আমরা ইনভেস্টিগেশন দেখি, ঠিক আছে, তো সেটার মধ্যে একটা রনেস ছিল যে আমরা গাছে, মানে ধরো তুমি খবর করতে গেছো কোথাও, একটা মার্ডার কেসে তুমি খবর দেখাতে গেছো নিউজ চ্যানেল অ্যাঙ্কার হিসেবে, সেখানে তো নিশ্চয়ই তুমি ক্যামেরাম্যান নিয়ে, লাইট নিয়ে, সিনেম্যাটিক ওয়েতে সেটাকে বলবে না। সেটা আমার প্রথম কোশ্চেন এসেছিল। তো আমার দেখে ভিডিওটা, আমি আমার ওপিনিয়ন বলছি, তোমার ওপিনিয়ন অ্যাজ এ টিম মেম্বার ভিন্ন হতেই পারে। অ্যাজ এ আমার ওপিনিয়ন, আমি জানি না, হয়তো আমার সঙ্গে কিছু দর্শক বন্ধু একমত হবেন, কিছু মানুষ একমত হবেন না, সবাই যে আমার মতেই চলবে সেটা তো না। কোথাও কি আমার মনে হয়েছিল ভিডিওটা ফেব্রিকেটেড, এবং বেশ কিছু জায়গায় আমি কিন্তু কনক্লুশনে পৌঁছাতে পারি।
এবং একটা অদ্ভুত প্রবণতা আমি তোমাদের টিমের ক্ষেত্রে দেখেছি, সেটা হচ্ছে তোমরা কোনো ইনভেস্টিগেশন কমপ্লিট করে দেবে, ঠিক আছে, আমাদের এক্স টিম এক্স টিম ওই যাই হোক তোমাদের এক্স টিম, সরি আমারই বলার ভুল হয়েছে, তোমরা কোনো জায়গা থেকে বেরোও মানে একটা জায়গায় গেছো, প্রত্যেকবারই Conclusion নেই তোমাদের সঙ্গে কোনো কনক্লুশন নেই, মানে একটা জায়গায় তোমরা ইনভেস্টিগেশন করতে যাচ্ছ, হঠাৎ কারুর ঠান্ডা লেগে যাচ্ছে, কারুর জ্বর এসে যাচ্ছে, বিভিন্ন রকম ঘটনা ঘটছে, এবং সেই ভিডিওটা ওখানেই এন্ড করে দিয়ে চলে যাচ্ছে, মানে এটা হয়তো শেষ হয়েও শেষ হলো না এরকম একটা ব্যাপার। সেটা গানের ক্ষেত্রে ভালো লাগে, হ্যাঁ সে গানের ক্ষেত্রে ভালো লাগে, কোনো একটা মিউজিক স্টপ হয়ে গেল, ঠিক আছে, ওটা কানের জন্য ফিলিং, কিন্তু যেটা আমরা চোখে দেখছি, যেটা ফিল নিচ্ছি, সেটা মনে হয় না কোথাও একটা স্টপ করার দরকার ছিল বা একটা প্রপার এন্ড করা যেত। আর এই সিনেম্যাটিক ওয়েতে এটা রিপ্রেজেন্ট করা কেন ডাউহিলের এটাকে? ডাউহিলের ব্যাপারটা তোমাকে বলছি। প্রথমত ডাউহিলের ব্যাপারটা আমরা ওই একটা মুভি করা হয়েছিল বলতে পারি, মানে তার মধ্যে ডিরেক্টর প্রডিউসার ইনক্লুডেড ছিল। আচ্ছা, এবং আমাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও ওখানে কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র ঘটেছিল, যেরকম যেরকম শুধুমাত্র মশলা দেওয়ার জন্য ওখানে অ্যাক্ট্রেস আনা হলো। আচ্ছা, অ্যাঙ্কারিং যিনি করেছিলেন, না, অ্যাঙ্কারিং তো রিচা করেছিল, রিচার্ড, আর অ্যাক্ট্রেস আনা হয়েছিল একটা, যে মানে সে আমাদের টিম মেম্বার হয়ে কাজ করে, মানে এটাতে আমার একটা মারাত্মক বড় একটা আমার মানে কি বলবো মানে না এটা তো সেরকম কোনো অসুবিধা হওয়ার কারণ না। আমরা এখন বর্তমান রাজনীতিতে দেখছি বহু সেলিব্রিটি নেমে গেছে, হতেই পারে সেটা আলাদা নেম ফেমের জন্য, সে জানুক আর না জানুক। ডাক্তার একটা মানে কোথাও তুমি তাহলে কি আমাদের বর্তমান সিএম কে পছন্দ করো না? মানে এই মানসিকতা তো প্রথম থেকেই আছে। অন্যদিকে চলে না আমি আবার ঘুরে নিয়ে চলে আসবো, আমি সেটা একটা উদাহরণ পারপাস ইউজ করবো। তো ওরকমই ছিল, মানে দেখো যেটা তুমি ফার্স্টে বললে যে প্রত্যেকটা মানুষ আমাদের দেখে অনেকেই জয়েন হতে চায় বা এই নিয়ে কাজ করতে চায়, তো তার জন্য তাকে একটা বেসিক জিনিস অন্তত জেনে রাখতে হবে। তো সেক্ষেত্রে একটা দীর্ঘদিনের টিম, মানে তখনকার পার্সপেক্টিভ অনুযায়ী বলছি, একটা দীর্ঘদিনের টিম, সে একটা ইনভেস্টিগেশন করবে, সেটার একটা ভিডিওগ্রাফিক্যালি একটা মুভি টাইপের থিয়েট্রিক্যাল একটা মুভি বানানো হবে। তো তার মধ্যে একটা সম্পূর্ণ অন্য ঘরানার একটা মানুষকে ওর মধ্যে ইনক্লুড করা, মানে সে তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে একজন নাম করা অ্যাক্ট্রেস, তাকে যদি আমরা একটা এরকম নিয়ে যাই, বাট যদি রিয়েল কাজ করতে গিয়ে যখন কোনো আপদ বিপদ ঘটে গেল, তখন তো সম্পূর্ণ দায় করতে হবে সে অন্যদিকে রুটিনটার উপর না। তো আমার এটাতে একটা প্রচন্ড আপত্তি ছিল যে একটা মানে এই বেসিক সম্বন্ধে আইডিয়া নেই, কিন্তু তাকে এরকম ইনক্লুড করা হচ্ছে একটা জঙ্গলের মধ্যে, স্পিরিট ওরিয়েন্টেড কোনো কিছু নাই হতে পারে, অন্য কিছু হতে পারে, সাপেও কামড়াতে পারে, বাঘেও দেখতে পারে, সেগুলোর জন্য তো একটা ইয়ে না। কিন্তু আমার এটাতে আপত্তি ছিল যে তাকে আমরা প্রত্যক্ষভাবে ওর মধ্যে জয়েন করতে চাইছি, তা সত্ত্বেও সেটা প্রথমত আমি যেটা ভিডিওটা দেখেছি, একটু ইন্টারাপ্ট করছি তোমার মাঝখানে, রিচা শর্মা যখন অ্যাঙ্কারিং করছিলেন, মানে বেসিক্যালি আমার এটা কিরকম লাগছিল জানো তো, যে সত্যি কথা বলতে প্যারানরমাল ইনভেস্টিগেশন দেখতে আমরা কেন বসি? আমরা তো ভয় পাওয়ার জন্য বসি, ভয়টা আমরা পেতে চাই, এবং সেই ভয়টাকে জয় করতে চাই বলে তো আমরা বারবার ওটার দিকে ফেরত যাই। তো কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে আমরা যে জিনিসটা দেখছি সেটা যত না ভয়ের, তার থেকে ওভার অ্যাক্টিং বেশি। মানে আমার মনে হয় তুমি ওখান থেকে আমাদের টলিউডের যদি কাউকে তুলে নিয়ে যেতে, যারা সিরিয়াল করে, তারা বেটার অ্যাক্টিং করবে। একদম ওখানে যেভাবে অ্যাঙ্কারিং করা হচ্ছে, রে ভয় ভয়, হে হো গিয়া ও হো গিয়া, এটা কিছুই তো হয়নি। কিন্তু এই যে দেখানোর প্রবণতাটা, এটা কোথাও গিয়ে আমার না বারবার এটা মনে হয়েছে যে তাহলে কি তোমরা শুধু নেম ফ্রেমের জন্য এই কাজটা করছো? ওই জন্য আমি তোমাকে শুনতে বললাম যে তার আগে আমাদের কিছু এরকম ভিডিওস বলো, সেটা আমরা এরকম সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ভাবে ইউটিউবে আমরা ছাড়তাম, এটা আমাদের ইনভেস্টিগেশন হোক বা ওই আধা কনক্লুডেড, তো এগুলো আমরা ইউটিউবে ছাড়তাম, এবং সেখান থেকে আমরা চাইছিলাম যে কোনো একটা বড় প্ল্যাটফর্ম থেকে একটা বড় কিছু করা যায়, যেরকম আমরা তার জন্য বিভিন্ন মিডিয়া হাউসে যোগাযোগ করেছিলাম। তো তখন মিডিয়া হাউস থেকে বলে যে আপনাদের ব্যাকগ্রাউন্ড কোনো হিস্ট্রি নেই, যে আপনারা কোনো মিডিয়া হাউসের সাথে কাজ করেছেন কিনা এর আগে। তখন কি আমরা ভাবি যে একটা কিছু এরকম করা যাক যাতে কিনা আমাদের মধ্যে একটা মিডিয়া হাউসের ছাপ আসবে। তো সেই জন্য আমাদের একটা ওই অ্যাফিলিয়েশন, সেই অ্যাফিলিয়েশনটা কিরকম, যে আমরা আমাদের কাজ করবো, একটা যদি সিনেমা হয় সিনেমার জিনিসপত্র অন্যরকম, মানে দুটো প্যারালাল হইতে যাবে। এবার দুটো জিনিস কখনোই সেম জায়গায় মিশতে পারে, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ওটাই গঙ্গা যমুনার ক্ষেত্রে ছিল। হ্যাঁ, এটাই দুটো জিনিস, একটা
অ্যাক্টিং আর একটা আমাদের এই প্যারানর্মাল রিসার্চ, এই দুটো জিনিস প্যারালাল ভাবে কখনো চলতে পারে না, চললেও সেটা কোনো মতেই একই জায়গায় গিয়ে মিলবে না, দুটো সম্পূর্ণ আলাদা, মানে বাইপোলার জিনিসটা। তো সেরকম একটা জায়গা থেকে আমাদের করতে হয়েছিল তখন, কারণ কি তখন আমাদের এগোনোর জন্য আমাদের কাছে আর কোনো অপশন ছিল না। অনিন্দম দা তখন আমাদের প্রচন্ড বড় হেল্প করে, এবং এই হ্যাঁ, আমি একটুখানি আটকাই তোমাকে এখানে, শুভ এগোনোর জন্য এক্সপোজার ছিল না নাকি কোনো রাস্তা আমি বেসিক্যালি জানতে চাইছি খুব স্পেসিফিক এখানে, যে এগোনো বলতে কোন দিকে এগোনো? একটা হচ্ছে আমি যেটা করে যাচ্ছি রিসার্চ ওয়ার্কে এগোনোর জন্য আমার আলাদা কাউকে দরকার নেই, আমি এই ফিল্ডেই যাব, এই ফিল্ডে কাজ করব, এই ফিল্ডেরই তথ্য অনুসন্ধান করে আমি জনগণের কাছে তুলে ধরবো, তাতে যেটুকুনি দেখাতে পারবো, ঠিক আছে? আর একটা হচ্ছে না, আমাকে এটাকে জীবিকা বানাতে হবে, তার জন্য বাই হুক আর বাই কুক আমাকে বাইরে থেকে যে কোনো জিনিসকে এর মধ্যে ইনপুট করে যতটা পারি মশলাদার করে সেলেবল কন্টেন্ট বানিয়ে কাস্টমারকে আমি সেল করতে হবে। এর মধ্যে কোনটা আমাদের মোটোটা ছিল? ফার্স্ট একটা, তুমি যে ফার্স্ট অপশনটা দিলে সেটা কাজের। হ্যাঁ, কাজের। কিন্তু তখন আমাদের পারিপার্শ্বিক অবস্থা এরকম ছিল যে মানে কি করিস তোরা ভূত ধরতে যায়, এ বাবা, মানে এটা একটা খিল্লি। আচ্ছা, মানে খিল্লি, মানে এত, ইনফ্যাক্ট আমাদেরকে কিছু কিছু জায়গায় এমন হ্যারাস হতে হয়েছিল যে আমরা একটা টিভি মিডিয়ামের মাধ্যমে যাওয়ার জন্য মানে গেছিলাম অফিসে। যেটা বললে অনিন্দম, না এটা আগে, আচ্ছা। এই যে এখন যেটা বলছি এটা আগের ঘটনা, এটা একটা মিডিয়া হাউসে আমরা গেছিলাম। তো সেখানে ঢোকার পর থেকেই আমাদের 3-4 জনের সাথে একটা হয়েছে কানাঘুষো, তুমি একটা জায়গায় গেলে 5 জন যদি দূরে দাঁড়িয়ে তোমাকে নিয়ে সমালোচনা করে যেরকম হবে, যারা ভূত ধরে বেড়ায় এরা হ্যাঁ। এসছে। ইনফ্যাক্ট আমরা যখন ঢুকেছি যার সাথে কথা বলতে গেছি তখন সেখানে বলছে এই তো ভূত ধরার লোকেরা এসছে। মানে এটা কিন্তু এবার আমি তোমাকে একটা কথা বলি, মিডিয়া হাউসের প্রয়োজনটা কিসের জন্য ছিল? প্রয়োজনটা এখানে ছিল যে আমাদের তখন একটা বেয়ার মিনিমাম এক্সপোজার দরকার ছিল, যে আমাদেরকে অন্তত কিছু লোকের চিনুক, তার কারণ প্রত্যেকেই এই জিনিসটা সেই সময় ওই টাইম লাইনটাতে যখনই কারোর কাছে যাচ্ছে মনে করতে সবাই কিনলি, যেটা আমি তোমাকে বললাম। তো একটা সিরিয়াসনেস আনার জন্য আমাদের একটা অপশন নেওয়া দরকার ছিল সেই সময়টা। সেই অপশনটা আমরা ভেবে নিয়েছিলাম যে মিডিয়া হাউস হয়তো আমাদেরকে এই এক্সপোজারটা দিতে পারবে, কিন্তু হ্যাঁ তখনই যখন আমরা আমাদের দিকটাকে শুধু তুলে ধরবো, সেখানে কোনো অ্যাক্টিং নয়, কোনো রকমের বাজে মিউজিক নয়, কোনো রকমের কোনো ভ্যানতারা জিনিস। কিন্তু যদি তুমি এটাই বলো শুভ, আমি তোমার সঙ্গে ঠিক এই জায়গাটা একমত হতে পারছি না। শুভই বলছি। হ্যাঁ অবশ্যই। তো সেটা হচ্ছে আমি কিন্তু তোমাদের বহু আগে থেকে এই ফিল্ডে কাজ করেছি, কিন্তু আমার কোনোদিন মানসিকতায় আসেনি যে আমার কোনো মিডিয়া হাউসের কাছে যেতে হবে। তার কারণটা কি, আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলি, ধরো যে সাধক সাধনা করছে, সে যদি ফলের আশা করে তাহলে তার সাধনা হবে না। একদম। তো আমি আমার কাজ করছি, আমার প্রচারের জন্য একটা চ্যানেল আছে, ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্ম আছে। এই যে ধরো আজকে আমি কিছু চ্যানেলের নাম নিয়ে বলছি, তারা একদম খুব ইয়াং জেনারেশন যারা যে কাজ করছে, ধরো শান্তদীপ, ঠিক আছে, বা ধরো কৌস্তব কুমার কিওরোফাইট, বা ধরো অরিত্র বেরা গল্পবালা, বা ধরো অলৌকিক ডাইমেনশন বা ডিভিয়েশন যেটা নাম আছে চ্যানেলে দেবাঞ্জনা, কে পডকাস্ট কৌশিক, বা ধরো এই প্রীত কথা গৌরব তাপাদার, এটা তো সবাই কাজ করছে। সঙ্গে সঙ্গীতা, অনেক চ্যানেল আছে। তো এরা তো নিজেরাই কাজ করে নিজেদেরকেই হাইপার ক্রিয়েট করছে, নিজেদেরকেই প্রচার করছে, নিজের তো একটা প্ল্যাটফর্ম আছে। তারপরে এক্সটার্নাল সোর্সের এখানে দরকারটা কি, মানে আরেকটা ওভারকাম করে টিভি নেটওয়ার্কে যাওয়া, আমার কাছে তো একটা নেটওয়ার্ক রয়েছে, তো আমি সেইটাকে ছেড়ে আবার আমার ওইটা দরকার কেন? কারণ দেখো আমি তোমাকে বলি, দুটো জায়গায় তোমাকে বলি, যেরকম ধরো এই মুহূর্তে তোমরা ওই তোমার যে এক্স টিম ডিওএফ ডিটেকটিভ অফ সুপারন্যাচুরাল, ওদের বারবার দরকার পড়েছে যে একটা মিডিয়া হাউসের সঙ্গে গিয়ে কাজ করে একটু হাইপার ক্রিয়েট করা, নিজের পরিচিতিটাকে বাড়ানো। আমি তার বহু আগে কাজ করে এসেছি, আমার কোনদিন ওটার পরিচয় পড়ে। তারপরে আবার এই বর্তমানে আবার কাজ শুরু করেছি। এখন আমাদের ইনস্টিটিউট থেকে আরম্ভ করে আমাদের গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন পর্যন্ত সবকিছু আছে, যেটা তুমিও জানো, যেটা নিয়ে কাজ করতে গেলে অন্তত কেউ আমাদেরকে দাঁড়িয়ে হ্যারাস করতে পারবে না, যে আমরা বলতে পারবো যে আমরা অ্যাফিলিয়েটেড একটা সংস্থা, আমরা এটার উপরে কাজ করি, আমাদের রেজিস্ট্রেশন আছে। তো তাহলে আমার কাজটাই আমার পরিচয়, তাহলে আমার দরকার নেই আলাদা কারোর কাছে যাওয়া। এইবার আমি কাজ করতে 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 ধরো এই আজকে এই যে ছোটখাটো যারা এই যে কাজগুলোকে করে, তারাও তো একটা সময় যে ভালো জায়গায় চলে গেছে। এই যে চ্যানেলগুলো আমি তোমাকে নাম বললাম, একটা সময় এরাও কিন্তু গ্রাসরুট লেভেল থেকে শুরু করেছিল, কেউ এটা সাপোর্টে ছিল না, কিন্তু আজকে দেখবে এরা বড় বড় প্রমোশন করে মুভি,
এদেরকে তো বেছে নিচ্ছে, কারণ ওদের কাছে একদম। সেই জায়গাটা ওরা করে নিয়েছে মার্কেটে। তো কেন এটা আমি নিজে কাজ না করে, মানে এটা এক লাফে গাছে উঠে যাওয়ার একটা প্রবণতা না, যে আমি কাজ করে কিছু দেখাতে পারলাম না, কিন্তু মিডিয়াকে দেখো, মিডিয়া কেউ কারোর জন্য যে ফ্রিতে কাজ করে না, তুমিও জানো। একদম। তো গিভ অ্যান্ড টেক পলিসি, তোমার কিছু দিতে হবে পিআর এজেন্সিকে, তার এগেইনস্টে পিআর এজেন্সি তোমার হয়ে পিআর ক্যাম্পেইনিং করবে। তো আমি এটাই ঠিক মানে লিঙ্ক করতে পারছি না যে এই এক্সটার্নাল যে মিডিয়া, তুমি বারবার করে যেটা বলছো, এই মিডিয়াটার প্রয়োজনটা কিসের ছিল? দেখো, 2-3টে কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে সেটা তো টাইম লাইন। মানে খুব শর্টে এগিয়ে যেতে হবে। না, যে টাইম লাইনটার কথা আমি বলছি মানে এটা হচ্ছে 2010। আচ্ছা, তখনকার যে টাইম লাইন। 2010, 11, 12 থেকে আপ টু আমরা বোধহয় 2018-তে করেছিলাম না মুভিটা। 18 18 18 কি 18? তো এই 2010 থেকে 2017 ধরলাম, 2017 অবধি এই এই যে 7টা বছর 6টা বছর, এই 7টা বছর 6টা বছরে ইউটিউব আজকের ডেটে দাঁড়িয়ে যতটা হাইপটাও ততটা সেই সময়টা ছিল না। কিন্তু একটা কথা তুমি তো মানবে না, আমি আসছি। না, আমি বলছি তোমাকে একটা ছোট্ট জিনিস ধরিয়ে দিই, যেটা তুমি বলছো। ধরো এই যাদের আমি নাম বললাম, তার মধ্যে একটা অডিও পডকাস্ট চ্যানেল যেটা খুব ফেমাস এখন এই মুহূর্তে, প্রেত কথা, গৌরব তপাদার। সে যখন ইউটিউবে শুরু করেছিল এটা, তখন হয়তো অনেকে দুধের শিশু ছিল, কেউ ভাবেও নি। আর যেহেতু তখন থেকে ধরে রেখেছিল বলে আজকে এই জায়গায় গেছে। তুমি দেখবে বিভিন্ন সময় যে ধরো ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, আজকের ডেটে একটা বিটকয়েন কিনতে গেলে, সত্যি কথা বলতে গেলে অনেকেরই সামর্থ্যের বাইরে একটা সিঙ্গেল বিটকয়েন কেনা। কিন্তু একটা সময় যারা ইনভেস্ট করেছিল তারাও তো সেই জায়গায় গেছে। আমি কিন্তু কারো প্রমোশন করছি না, তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সি যত এখানে ব্যান্ড আছে, ওখানে ব্যান্ড আছে, তুমি যাই শোনো। আবার দেখবে রিসেন্টলি আমাদের নিউজ চ্যানেলে আসছে যে গভর্নমেন্ট এখন এমন একটা জায়গা করছে যেখানে ক্রিপ্টোকারেন্সিকে আবার প্রায়োরিটি দেওয়া। আলটিমেটলি তো ঘুরে ফিরে সেই একই জায়গায় আমরা যাচ্ছি। তো আমি কারোর নাম নিয়ে কিছু বলছি না, বা সেই রকম কোনো আমি পার্সোনাল অ্যাটাকে যাচ্ছি, কিন্তু আমার কাছে কথাটা হচ্ছে, তো আমি নিজে নয় কেন, আমি নিজে যেখানে মুখপাত্র একাই, আমার কাজ দেখে লোকে শিখবে। আজকে গৌরব তিওয়ারি কিন্তু প্রথমেই কোনো নিউজ চ্যানেলের কাছে যায়নি, কিন্তু গৌরব তিওয়ারি যে কাজটা করছিল সেটার কিন্তু সমালোচনা চলছিল সবার মধ্যে, যে কারণে নিউজ চ্যানেল ওদেরকে বেছে নিয়েছে, ওদেরকে যেতে হয়। তোমাদের ক্ষেত্রে কোথাও আমি যেটা তোমার এতক্ষণের যে কনভারসেশন, আমি যেটা বুঝতে পারলাম, কোথাও কি তোমাদের মনে হচ্ছিল যে তোমরা একটু শর্ট টার্মে নামটা বলবে? হ্যাঁ, এরও একটা কারণ বলছি তুমি। প্রথমত টাইম লাইন, আমরা কিন্তু ওই টাইমটাতে নিজেদের এরকম ইনভেস্টিগেশনের ভিডিও বানিয়ে ছেড়েছিলাম ইউটিউবে, এবং সেটা দীর্ঘদিন ছিল। পরবর্তীকালে একটা আমাদেরই একজন টিম মেম্বারের নিজস্ব কোনো কারণে, আমি জানি না তার মাথায় কি হয়েছিল তখন, তো সেটাকে ডিলিট করে দেওয়া হয়, এবং তাতে আমাদের একটা পরিচিতি ঘটে গেছিল। সমস্যাটা আস্তে আস্তে কি রকম হয়, যে আমি শুরুতে বললাম টিমটাতে প্রচুর লোক ছিল শুরু থেকে, এবং যত লোক যত স্পিডে এসছিল তত স্পিডে বেড়ে গেছে। আচ্ছা, তো সেরকম অবস্থার মধ্যে একটা মানে লাস্টলি বোধহয় আমরা ম্যাক্সিমাম 5 ছিলাম টিমটার মধ্যে, ইনক্লুডিং যারা এখন এই মুহূর্তে প্যারেন্টাল যারা আছে আর কি। তো সেই জায়গায় থাকতে থাকতে অত কটা দিন তার মধ্যে মানে লোকে চেনে, কিন্তু আমরা যেটা চাইছিলাম যে একটা ভাস্ট কিছু করে তোলার, যে যেটাতে একটা বড় কিছু শিক্ষামূলক এবং হই হই পড়ে যাবে মার্কেটে, ডিউএস বলে এরকম কেউ এক্সিস্ট, যেরকম সেরকম মানসিকতা ওই রকম বয়সে এবং ওই টাইম লাইনে যেরকম হতো, যে মানে হঠাৎ ইউটিউব বলতে তখন আমাদের কাছে ছিল যে একটা বড় কোনো কিছু একটা ঘটলো, সেটা হয়তো ইউটিউবে আমরা পাবো, আমরা ইউটিউবে আগে সার্চ করবো। তো এরকমই একটা প্ল্যানিং নানা মুনিতে মিলে হয়। আচ্ছা, নানা মুনি নানা মত হয়ে গেছে। তুমি যাদের কথা বললে তারা কিন্তু সব মনোপলি যেতে চলেছে, আর এক্ষেত্রে এটা কিন্তু শুরু থেকেই একটা গ্রুপ, এবং সেই গ্রুপের লোকজন আসতে যাচ্ছে, গ্রুপ বলার থেকে একটা টিম অবারিতদার ছিল, আসতে যাচ্ছে। ওরকমই একটা টাইমে গিয়ে আমার প্রথম পরিচিত হয় অনিন্দমদার সাথে, এবং অনিন্দমদা টিমে ঢোকার পরে টিমে একটা হিউজ মানে কি বলবো, মানে ফেম বলাটা তখন ঠিক না, মানে কাজের ইয়েটা খুব বেড়ে যায়। আচ্ছা, তখনই মানে অনিন্দমরা ঢুকেছিল তারও প্রায় বছর 2-3 পর একটা এরকম হয়, মানে অনিন্দমদারই একজন পরিচিত ডিরেক্টর ছিলেন,
সেই বোধহয় প্রপোজাল দেয় যে হুম। তোমরা এরকম কাজ করছো, তো চলো না দুজনে মিলে একটা কিছু করি। তো এই জিনিসটা আমাদের কাছে তখন নতুন ছিল যে মুভি হবে মানে এরকম একটা। আর সেই সময় আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো রিয়েল কোনো মানে এরকম কোনো এক্সপোজার কোনো মুভি বা এরকম কোনো শর্ট মুভি এরকম কিছু ছিল, হুম। সেরকম কিছুই ছিল না। হুম। ওই জন্যই তো লোকেদের কাছে যখনই আমরা যেতাম তখনই একটা খিল্লির পাত্র যেতাম যে ভূত ধরার লোক এসছে হুম। এরকম। তো ওইটাকেই একটা কোনোভাবে আমরা সবাই মিলে ভেবেছিলাম তখন যে একটা চলো একটা বাস্ট আউট করি জিনিসটা। তো তখন ওই ভদ্রলোকের থ্রু দিয়ে আমরা ফার্স্ট একটা প্ল্যাটফর্ম পাই যে যেখানে কিনা আমরা আমাদের ব্যাপারটাকে একটা বড় জায়গায় মিডিয়ামের মাধ্যমে তুলে ধরতে পারবো। কিন্তু সমস্যাটা ওখানেই হয়ে যায় যে ওই যেহেতু একটা মুভি চলতে গেলে তোমার মশলা দিতেই হবে, তো কিছু মানে অযাচিত জিনিস মানে ইনডাইরেক্টলি তুমি কোথাও না কোথাও গিয়ে আমার সঙ্গে সহমত। ওই যে এপিসোড যেটা এসছে ওটার মধ্যে কিছু জল আছে। অবশ্যই তুমি আজকে একটা 1.5 ঘন্টার সিনেমা যদি করতে চাও, সেটা যদি তুমি একটা সাধারণ একটা মানুষের লাইফ নিয়ে যদি একটা সিনেমা করতে চাও, সেই 1.5 ঘন্টা তুমি কি কোনোভাবেই চালাতে পারবে না। লোকে 2 মিনিট দেখে চলে যাবে, ধর কি জিনিস, তোমাকে সেই মিউজিক দিতে হবে, তোমাকে সেই কিছু হয় গরম মশলা নয় লবণ। সেটাই বলো, এমন কিছু কিছু ওইখান থেকেই তো আমাদের আছে, তাদেরকে কিন্তু এই সমস্ত কিছু করতেই ওই জন্যই তো বলছি দেয়, এমনিই চলে। আমাদের যেটা ওই টিমের কিছু কিছু যারা এখন এক্স, যেমন শুরুতে যে মেন্টালিটিটা ছিল না, ওটা কোথাও আস্তে 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 এই পন্থায় ডিটোরিয়েট করে। আচ্ছা, আজকে একজন নেই আমাদের মধ্যে, আমি তাকে নিয়ে কথা বলতে চাই না। তো তার থেকেও আমি কিছু জিনিস পরবর্তীকালে জানতে পেরেছিলাম। তো ঠিক আছে, আমি সেগুলো পরে আসবো, অন্য কোনো দিন সেও আসবে, তার সঙ্গেও কথা বলবো। সব তো আমরা বলে দিলে তার কিছু বলার থাকবে না। তো যাই হোক, তো অনেকক্ষণ ধরে তোমার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হচ্ছে। বাঁ দিকে অনিন্দ, ডান দিকে আমার অনিন্দন তো ঘুমিয়ে পড়বে এবার। ওকে এবার কিছু জিজ্ঞেস করি। অনেকক্ষণ ধরে বসে বসে ভাবতে ছিলেন, শুনছে কিছু বলছে না, ভাবছে তন্ময়দা শুভই তো কথা বলে যাচ্ছে, আমার কেস আমি কেন আবার না, তাহলে একটু ধরাই যাবে। তাহলে অনিন্দ বাবু বলুন। এবার আপনি বলুন, এই যে ডিওএস আপনিও ছাড়লেন, হ্যাঁ, ডিজাইন করলেন, আপনার ডেফিনেটলি কোনো কিছু প্রবলেম হতে পারে, সেটা যেটাই হোক। আমি পার্সোনাল কোনো কিছুতে যাব না, চাইও না, দলীয় কন্দল ঘরের ভেতরেই থাক। তো যেটা মূলত জানার সেটা হচ্ছে, এই যে ডিওএস বলে নিজেকে যে প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তোমাদের তো বোধহয় কিছু ভিডিও এমন দেখেছিলাম যেখানে তোমাদের সব লেদার ক্রাফটেড আই কার্ড ফাইকার্ড ছিল। তো সেগুলো আমি অন্য কোথাও দেখিনি। তো আমি ভেবেছিলাম হয়তো ফরেনের কোনো কোম্পানিটা বলে তোমাদের অ্যাফিলিয়েট করেছিল। তো এই ব্যাপারটা কি, এই আই কার্ড, এটা মানে তোমরা কি কারোর অ্যাফিলিয়েটেড? মানে আই কার্ড গুলো ইউজ হয় কি করে? আমি জানি নর্মালি যারা কোথাও চাকরি বাকরি করে তাদের গলায় একটা করে আই কার্ড দিয়ে দেওয়া হয়, পুলিশে চাকরি করে সরকারি কাজ করলে একটা আই কার্ড থাকে। তো এই তোমাদের এই কোম্পানিটা কোথায়? এইটা বেসিক্যালি আই কার্ড গুলো বানানো হয়েছিল সুপারন্যাচুরালের যখন শুটিং হচ্ছে দ্যাট টাইম, ওটাকে মানে অন ক্যামেরা শো করানোর জন্য, মানে ওই মুভিটা, ওই মুভিটাতে মানে পুরোটাই দেখানো, ওটা জাস্ট দেখানোর জন্য যে একটা মেটালের এমব্লেম থাকবে, একটা পার্স কেটে তার আই কার্ড বানানো হয়েছিল, আর নাম হ্যান ওগুলোকে ল্যামিনেট করে চিপকে দেখলে তো মনে হয় যেন ডিপ্লোম্যাটিক কোনো জিনিস। হ্যাঁ, বাট ওটা অ্যাকচুয়ালি জাস্ট দেখেন, যেরকম আমাদের এফবিআই কাছে গেলে এরকম একটা ব্যাচ করে দেখি না, আমাদের ব্যাচ করে দেখি, ওটা একটা পার্টিকুলার শট আছে, সুপারন্যাচুরাল ডায়েরিজে একটা পার্টিকুলার শট আছে যেখানে আমরা সবাই নিজে নিজে আই কার্ড তুলে তুলে, মানে বেসিক্যালি ওটা ওই শুটের জন্য যে কজন অ্যাক্টিভ তোমরা ছিলে মেম্বার তখন, তাদের জন্য বানানো হয়েছিল। তারপর থেকে যারা যারা কাজ করে তাদের কোনো আই কার্ড নেই, কোনো অ্যাফিলিয়েটেড নেই, কোনো অ্যাফিলিয়েটেড নেই। মানে বলছোটা কি? ডসের কোনো অ্যাফিলিয়েটেড নেই, অ্যাফিলিয়েটেড জাস্ট একটা ডিড আছে টিম মেম্বারদের মধ্যে। টিম মেম্বারদের মধ্যে ডিড মানে কিরকম? মানে অরিন্দম ঘোষাল এই কাজটা করে, শুভজিৎ এই কাজটা করে, দেবরাজ ফাউন্ডার, শুভজিৎ রায় চৌধুরী তিনি হচ্ছে কো ফাউন্ডার, এরকম টাইপের মানে পার্টনারশিপ, প্রথম পার্টনারশিপ। ও আচ্ছা, পার্টনারশিপ ডিড। মানে আমি তোমায় কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না, অন ক্যামেরা পিক করে হাসি পেয়ে গেল আমার। আমি কাউকে হাসতে চাই না যদিও। আচ্ছা, যদি পার্টনারশিপ ডিড হয়, আমি ধরে নিলাম তুমি একটা সময় লিভ করেছো, আমার একটা সময় লিভ করেছে, আমার অনেক আগে, তার আগে অনেকেই বেরিয়েছে, তাহলে পার্টনারশিপ ডিডে মেম্বার কত?
ওর পার্টনারশিপটা তো আর ভ্যালিডই নেই। তার মানে তো ডিওএস টিমটার এই মুহূর্তে কোনো ভ্যালিডিটি না আবার কাজ করছে, কি করে কাজ করে? কোনো ডকুমেন্টেশন আরে ধরো কোথাও কাজ করতে গেলে ভাই, আমি পরিষ্কার কথা বলছি, আমি কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন না। বিপদে তুমি পড়েছো, তোমার ব্যাপার, আমি আমার কাজ করছি। হ্যাঁ, হয়তো হতে পারে আমি তোমার কাছে আহামরি 1 লাখ 1.5 লাখ 2 লাখ ফিজ নেবো না, কিন্তু আমি আসা যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া নেবো তো। বা আমি খুব দূরে যাচ্ছি, আমি ফুড ইন লজিকের একটা তোমাকেই হেল্প করতে যাচ্ছি, কেউ একজন আমাকে কন্ট্যাক্ট করলো, আমি তাকেই হেল্প করতে যাচ্ছি। তাকে বলবো তো যে আমাদের টিমটা যাবে, গাড়িতে করে যাবে, গাড়ির একটা তেলের খরচা আছে, ড্রাইভারের খরচা আছে, ফুডিং লজিং দিতে হবে, সেই পারপাস কিছু টাকা রিসিভ করবো তো, একদম। যেটা সবাই করে। তো তোমরাও নিশ্চয়ই করতে। তাহলে এই টাকাটা কোন অ্যাকাউন্টে নিবে তোমরা? যে যখন যে টিম মেম্বার তার অ্যাকাউন্টে তুলে নিয়ে যেত, মানে পার্টিকুলারলি কোনো একটা তাহলে যে আলাদা পার্টনারশিপ boss-এর যেটা account- করেছিলে, হ্যাঁ। যখনই করেছিলে, তার মানে তো এটা একটা বিজনেস অ্যাকাউন্ট, একটা বিজনেস হয়ে গেল। বা যে কোনো একটা মানে তো চ্যারিটেবল ট্রাস্ট হতে পারে, হোয়াটএভার, এটাই করেছো। এবার যখনই করেছো তার মানে ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল একটা ডিটেকটিভ এজেন্সি বা একটা কোম্পানি, ঠিক আছে? তাহলে তার তো একটা কারেন্ট অ্যাকাউন্ট হবে, না ওসব কিছু কিছুই নেই। তার মানে এই মুহূর্তে ওই পার্টনারশিপ দিকটাও ভ্যালিড নয়। না, ওখানে অলরেডি দুজন বেরিয়ে গেছে, তাদের ওটা এমনি ভ্যালু থাকতো না। ওকে, মানে তুমি বলতে পারো যে ওটা একটা ফ্রিল্যান্স গ্রুপ। ফ্রিল্যান্স গ্রুপ, ওকে। ফ্রিল্যান্সিং করতে গেলেও তো একটা নাম নিয়ে করতে হয় বেসিক্যালি। তো আমি যেভাবে মানে এতদিন ধরে জেনে আসছিলাম জিনিসটাই, দেখো আজকে তোমাদের থেকেই জানছি। আর আমার এখানে লোকানোর কিছু নেই, তোমরা নিজেদের মুখ থেকেই বলছো। আমি ওই টিমের কোনো পার্ট ছিলাম না কোনোদিন, যদিও জানাশোনা অল্প বিস্তর কথাবার্তা আমার অনেকের সঙ্গেই হয়, সবার সঙ্গেই হয়। ওই টিম মেম্বারদের, ওই টিমে যারা আছে এখন পর্যন্ত এক্সিস্ট করে, তাদের প্রত্যেকের সঙ্গে কম বেশি হয়। তো সেখানে আমি যেটা বুঝলাম যে আলটিমেটলি আমি যেরকম কাজটা করছি সেটা আমি জেনে বুঝে কাজ করছি, বা একটা ফিল্ড আমি প্রপার ওয়েতে অর্গানাইজ করে আমি সেইভাবে কাজ করছি। আমার কাছে সাপোর্ট থেকে আরম্ভ করে, পারমিশন থেকে আরম্ভ করে সবকিছু নিয়ে আমি কাজটা করছি। তার মানে এটা হচ্ছে দাতব্য চিকিৎসালয়। ওকে ফাইন, আর আমি এখানে কিছু যাব না। আমি তোমাকে ওই জন্য তো বললাম, মানে একটা বাড়ি কিনেছি, বাড়িটার একটা মেন দরজা আছে, মেন দরজাটা তালাটা কাজ করে না, দরজাটা খোলা, ও বাড়িতে না। ঠিক আছে, থাক, অনেকক্ষণ লোককে নিয়ে আমরা গসিপ করলাম, কাজের কথায় ফিরে আসি। আড্ডা হলে তো একটু গসিপ হবে, একদম। পাবলিক করে বুঝতে হবে, অডিয়েন্স বাঙালি আপনার। সব বাঙালি। যাই হোক, এবার আমি আসবো দুজনের কাছেই আসবো, কমন প্রশ্ন। সেটা হচ্ছে প্যারানরমাল ইনভেস্টিগেশনটা বহু জায়গায় গেছো, আমি দুজন থেকে আলাদা আলাদা করে উত্তর নেবো এটা। এইবার আমাকে বলো, যখন তোমরা প্যারানরমাল কোথাও ইনভেস্টিগেশন করতে যাও তখন মানসিকতাটা কি থাকে? যে ওখানে ভূত ধরবো, ভূত আছে, এনার্জি আছে, নাকি কিছু নেই দেখতে যাব? মানে হাতে করে কি একটা ভয় নিয়ে যাও, না একদম মানে ওপেন যা আছে দেখে নেবো? ভালো প্রশ্নটা বলছো। মেনলি আমি যে বললাম না যে নানা মুনির নানা মত, আমারও মাথাতে এটাই ছিল যে এখন অব্দি এটাই আছে যে আমি যদি জানি যে আমাকে কোথাও আজকে যেতে হবে, বা ওখানে একটা রিউমার আছে, বা ওখানে সত্যি হয়তো কিছু এরকম ঘটে, তো আমাকে এটা নিয়েই চলতে হবে যে ওখানে অ্যাকচুয়ালি কি ঘটছে সেটা আমাকে বুঝতে হবে। এরকম না যে আমি আগে থেকে মাথায় একটা ভেবে রেখে দিলাম যে ওখানে এটা আছে আমি এটা করবো, ওখানে ওটা আছে আমি এটা পারবো না কিন্তু আমি ওটা করবো, এরকম নয়। আমার কাছে যদি কখনো এরকম কোনো খবর আসে বা আমি জানতে পারি যে এরকম জায়গায় এরকম কিছু একটা ঘটে চলেছে দীর্ঘদিন ধরে এবং বহু লোকে সেটা বুঝতে পারছে, তো আমাকে সেইভাবে মাথায় চলতে হবে যে এখানে কিছু একটা এমন ঘটছে যেটা হয়তো এটা কোনো নর্মাল কোন একটা জিনিস, মানে আমি সেটাকে নেগেটিভ ভেবেই চলবো। সেটা করতে গিয়ে যদি আমি দেখি যে আমাদের যেরকম আমাদের রুলস এন্ড রেগুলেশন থাকে বা যে যে জিনিসপত্র থাকে, ফর্মালিটিস থাকে, সেগুলোতে যদি সবেতেই যদি দেখি পজিটিভ কিছু সাইন আছে, দেন আমরা বুঝতে পারি যে, আমি বুঝতে পারি যে হ্যাঁ অবশ্যই এখানে কিছু আনন্যাচারাল জিনিস ঘটছে। আচ্ছা, তার মানে এই নয় মাথায় অলরেডি আগে ভেবে রেখে দেবো যে আমি ওখানে এটাই আছে, ওকে। এটা কখনোই না। তাহলে আমি ইনভেস্টিগেটর কেন? তুমি বেসিক্যালি বলতে চাইছো যে কোথাও একটা গেলে আগে নিজেকে ডিনাইল মোডে রাখাতে অবশ্যই আমাকে সম্পূর্ণ একটা নিউট্রাল জায়গা থেকে ভাবতে হবে। আমি যদি একটা আমি আমার পজিটিভনেসটাই নিয়ে রেখে দিই, তাহলে আমি ভাবো যে আমি অবশ্যই ওখানে কিছু একটা আছে। আজকে যেরকম ধরো আমার জ্বর হয়েছে, হয়তো আমি সুস্থ কিন্তু আমি মনে করছি না আমার জ্বরটা এখনো আছে, তো আমার জ্বর 10 দিনও কমবে না।
আমি যদি মনে করি যে না আমার জ্বর হয়েছে কিন্তু আমি হাঁটলে হয়তো আমার হয়তো জ্বরটা সেরে যাবে, তাহলে সেটাই। তো আমাকে অ্যাপলিটিক্যাল থাকতে হবে। যদি আমি দেখছি শরীর খুব খারাপ, তো অবশ্যই আমি নড়তে পারবো না, হাঁটতে পারবো না। আর যদি মনে করি যে না আমি হাঁটতে অন্তত পারছি, তাইলে আমার জ্বর 2 মিনিটে কমে যাবে। তো আমাকে সব সময় এই ফিল্ডটাই এমন, আমাকে সবসময় একটা অ্যাপলিটিক্যাল হতে হবে, একটা নিউট্রাল জায়গা থেকেই কাজে যেতে হবে। এইটা আমার মতামত। আমার মনে হয় অনিন্দ্যবাবুরও সেম মতামত Same. জিনিসটা। এখানে আমার আর ওর মধ্যে কোনো দ্বিমত নেই। ভয় তাহলে তুমি পাও না সেরকম? ভয় পেলে তাহলে কাজটা করতে যাবো কেন, তাতে আগেই ব্যাক আউট করে যাবো। আমি কিন্তু ভয় পাই। না এইখানে ভয় পাওয়াটা আলাদা, ভয় এখানে সবাই পায়। একটা ওয়েল বলো বা শার্ক বলো, এত বড়, সেও কিন্তু ভয় পায়, হ্যাঁ পাই। বাট সে তাও হান্ট করতে যায়। আচ্ছা, এটা তো নেচার। আমাদেরও নেচে ভয় আমরা সবাই পাই, কিন্তু নিজের মধ্যে ওইটা একটা ক্যাপাসিটি রাখতে হবে যে আমি ভয়টাকে ওভারকাম করে ওখানে যেতে পারি। আর আমি যদি ভয় নিয়ে ওখানে যাই, একটা টং করে কিছু একটা আওয়াজ হলো, আমি দেখেছিস গাছ থেকে, তেঁতুল গাছ থেকে পেতনি নেমে আওয়াজটা করলো, মানে হয়তো এটাকে আরো জাস্টিফিকেশন দিলে এরকম হবে যে ভয় যে কোনো প্রাণী বিশেষেই ভয় আছে, ভয় না হলে আমরা এই ফিল্ডটাতে এগোতাম না। আমাদের প্রশ্ন করতে হবে। আচ্ছা, ভয় পাচ্ছি, ভয় পেতেই পারি, কিন্তু প্রশ্ন করতে হবে কেন পাচ্ছি, তবে গিয়ে আমরা সেটাকে জানতে পারবো, এটা ফার্দার আমরা এটাকে করতে পারবো। এবার আমি অনিন্দামকে দিয়ে শুরু করবো পরের প্রশ্নটা। সেটা হচ্ছে অনিন্দাম, বহুদিন ধরে তো কাজ করছো এই ফিল্ডে, প্রচুর কিছু দেখেছো। বহুদিন না, কিছু বছর। যে ক বছরই হয়তো অনেকেই নেই, কারণ এটা হচ্ছে আমাদের এমন একটা প্রফেশন বা এমন একটা জায়গা ভালোবাসার, যে প্রফেশন, যে জায়গাটা হয়তো অনেকেই আসতে চায় না, ঠিক আছে, কিন্তু সবারই ভালো লাগে, শুনতে সবার ভালো লাগে, কিন্তু ফিল্ডে নেমে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি, লোকটা খুব কম এখানে। তো যাই হোক, তা আমি সেই জায়গা থেকে তোমার কাছে একটা প্রশ্নে আসবো, সেটা হচ্ছে এই যে এত বছর ধরে যেগুলো, যে কাজের সঙ্গে তুমি যুক্ত বা যেটা নিয়ে আমরা এখন ডিসকাশন করছি, মূলত এই কাজ করতে গেলে যারা নতুন, যারা আমাদেরকে দেখে যারা অনুপ্রাণিত হবে, আসবে আগামী দিনে এই কাজের জন্য বা এই রিসার্চ ওয়ার্কটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে, তো সেই মানুষগুলোর মধ্যে কোন কোন কোয়ালিটি গুলো থাকলে তোমার মনে হয় তাদের এই ফিল্ডে আসা উচিত? এবং তার সঙ্গে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে এটা আরেকটা প্রশ্ন, যেটা দুটোরই উত্তর আমি তোমার থেকে নেব স্পেসিফিক। সেটা হচ্ছে যে এই যে ফিল্ডটা, কাজের যে ফিল্ডটা, এই ফিল্ডের মধ্যে একটা তো হচ্ছে জানবো যে কি কি গুণ থাকলে বা কোন কোন গুণগুলো তোমার মধ্যে থাকলে তবে তুমি এসো, নাহলে তুমি এসো না। আর 2 নম্বর হচ্ছে খুব ভাইটাল পয়েন্ট, 2 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে এই কাজের ফিল্ডের মধ্যে তুমি যখন কাজ করছো এই পরিসরে, তখন কি কোথাও তোমার মনে হয় এই যে গেজেটস যেগুলো নিয়ে আমরা কাজ করি, যে সেই গেজেটস গুলো আমাদের কি কিভাবে হেল্প করতে পারে, বা আদৌ কোনো গেজেটস এর দরকার পড়ে, নাকি সাইকিক এবিলিটিটা সব থেকে বেশি দরকার পড়ে? এই প্রথম কোশ্চেনটা, তার উত্তর দিচ্ছি আমি, যে এই ফিল্ডে আসতে গেলে সবচেয়ে আগে সে মানুষ সচেতন হবে। মানে আমি যেটা দেখলাম বা আমি যেটা ফিল করলাম, আমি সেটাই বলবো। তার মধ্যে একটু গরম মশলা, একটু মিট মশলা মাখিয়ে দিয়ে আমি এটা ফিল করলাম, এটা যদি বলে হ্যাঁ দাদা প্লিজ এই ফিল্ডে আসবেন, এই ফিল্ডটা আপনি নষ্ট করে দিয়েছেন। তাহলে আপনি যা ফিল বা যা এক্সপিরিয়েন্স করছেন আপনি সেটাই বলুন। তাতে যদি আপনার মনে হয় যে না আমি ফিল করছি এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে না, তো না, আরো 10 জন বলেছে বলে হ্যাঁ আমিও বলবো যে হ্যাঁ আমি ফিল করেছি, তাহলে আপনার জন্য ফিলটা নয়। আর সেকেন্ডলি হলো, গ্যাজেটস তো হেল্প করে, বাট যারা এই অ্যাম্বিয়েন্সটা বা এই নেগেটিভ অরাগুলোকে যারা রিড করতে পারে তারা আরো বেটার। কারণ আমরা ম্যাক্সিমামটা একটা ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে কাজ করি, আর ইলেকট্রনিক গ্যাজেটস যেখানে ইচ্ছে খারাপ হয়ে যাবে। আচ্ছা, ম্যানিপুলেশন করা যেতে পারে, ম্যালফাংশন করে ম্যানিপুলেটও করা যেতে পারে, আরামসে ম্যানিপুলেট করা যেতে পারে। সবাই বলে যে না দাদা এটা তো পুরো কোম্পানি সিল বক্স, এটাকে ম্যানিপুলেট করা যাবে না। দুনিয়া এরকম কোনো গ্যাজেট নেই যেটা সিল করাবারটাকে ম্যানিপুলেট করা যাবে না। তোমার একদম মতে simple প্যারানরমাল ইনভেস্টিগেশন যারা যারা করছি, আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যে এই ব্র্যান্ডেড জিনিস সিল না খুলে বা না কিছু করেও ওটা আমাদের কাজ করা যায়। কিরকম? স্প্রাইটের বোতল,
আমি তো যদি সিলটা না খুলি তাহলে আমি খেতে পারবো না, না রাইট? আমি যদি ওটাকে হালকা খুলে প্রেসার দিয়ে হাফ স্প্রাইট বার করে আবার সিল করে দিই, মানে জাস্ট নকটা ঘুরিয়ে দেন, সেটা কাটিনি কিন্তু নকটা নকটা ঘুরিয়ে দিলাম, আমি যখন কাউকে দেবো সে কি বলতে পারবে যে সেটা সিল খোলা হয়েছিল? ও তো সিলটা কাটিয়ে নিয়ে না আমি কি করি, জাস্ট হালকা ঘুরিয়েছি, চাপ দিয়েছি, ও প্রেসার বেরিয়ে গেছে। আচ্ছা, ও same। জানি না কেউ আবার ট্রাই করতে পারে, এগুলো কিন্তু করবেন না, হ্যাঁ? মার খাওয়ার হাত থেকে কেউ বাঁচাবে না। এই প্যারানর্মাল এরকম কোনো গ্যাজেটসই নেই যেটাকে ম্যানিপুলেট করা যায়, টিল কম্পাস। কম্পাস যেটা সবচেয়ে মেন একটা অ্যানালগ গ্যাজেট, সেটাকেও ম্যানিপুলেট করা যায় যদি কেউ জানে যে কি করে করতে হবে। ওকে, বুঝতে পেরেছি তুমি কোন দিকে যেতে চাইছো, তার একটুখানি পরেই আসবে এই টপিকটাতে কথা বলতে। তো এবার আমি বলবো যে এই যে এতগুলো ইনভেস্টিগেশন তোমরা করেছো এতদিনে, এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি মানে যেখানে তোমার মনে হয়েছে হ্যাঁ এবার এটা সত্যি বা এখানে কিছু আছে, আমি এটা আনসার তোমাদের দুজন থেকেই নেবো। এটা হলে দুজনেরই আনসার আমি আশা করছি দুটোই একই হবে। একটা হলো আমরা বর্ধমানের দিকে গেছিলাম একজনের বাড়িতে। সেটা কি ভিডিওতে এসেছিল? না, ভিডিওতে আসেনি, এটা একটা ইকো বক্স সেটাতে এসেছিল, বাস আমরা না, না, প্রেজেন্স করেছিলাম ওখানে। দাদা বলছে যে ভিডিওতে মানে ওটা কি ভিডিও ফাইলে আমরা দেখতে পাই, মানে পাবলিকলি ওটা কখন পাবলিশ হয়েছে? না, ওটা মানে যে ক্লায়েন্টের কাছে গেছিলাম হ্যাঁ, তার ওনার রিকোয়েস্ট ছিল ইয়ে করা ছিল যে যেহেতু উনি একটা সেলিব্রিটি, তো ওনার এই স্টোরিটা জানি লাইভ না করা। আচ্ছা, তো ওইখানে গিয়ে একদম মানে আমি শুভ আর বাকি টিম যারা ছিল পুরো কমপ্লিট করার পর আমাদের মনে হচ্ছে আমাদের বডির কেউ এনার্জি পুরো ড্রেন আউট করে দিচ্ছে, মানে পুরো চুষে খেয়ে নিচ্ছে। আচ্ছা, প্লাস কিছু বাড়িতে অ্যাক্টিভিটিস হচ্ছিল যখন আমরা কলিং করেছি দ্যাট মোমেন্ট, এই একটা ইনসিডেন্ট হয়েছিল। আর একটা আমরা গেছিলাম হচ্ছে ডায়মন্ড হারবার। আচ্ছা, সেই গাছে রক্ত দেওয়া। হ্যাঁ। আচ্ছা, সেই ওখানেও আমার সময়- কিছু প্রশ্ন আছে। সেইখানে আমার নিজে কানে শোনা আর নিজে ফিল করা ব্যাপারটা হচ্ছে যখন আমরা কল করেছিলাম আমি নিজের হাতে হোয়াইট পাউডার সিঁড়ির মধ্যে ছিটিয়েছিলাম। কলিং করার পর আমরা যখন আবার দেখতে যাই আমি দেখছি যে সিঁড়ির মধ্যে কারোর একটা ফুট স্টেপ বোঝা যাচ্ছে, ক্লিয়ার ফুট স্টেপ না বাট ফুট স্টেপ বোঝা যাচ্ছে। যে ফুট স্টেপটা কত দূর গেছে একদম ছাদে। আচ্ছা, আমি ছাদে গেছি, ছাদে গিয়ে দেখি উপরে দুটো জলের ট্যাঙ্ক আছে। হ্যাঁ, সেটা তো তুমি উঠলে মই না কি দিয়ে একটা হ্যাঁ। উঠলে ওপরে। উঠে আমি জাস্ট উঠছি যখন তখন দেখছি যে ফার্স্ট ট্যাঙ্কটা ওটাতে জল পড়ার আওয়াজ হচ্ছে, মানে দেখুন যে কেউ কল খুলে দিচ্ছে, মানে পাম্প অন করেছে জল ফিলিং হচ্ছে। আমি ক্যান করলাম ম্যাডাম আপনি একটু পাম্পটা বন্ধ করে দিন, জলটা পড়ছে। তখন উনি বলতে ওটা তো বন্ধ, ওটা আমরা ইউজই করি না, ওটা কোনো জলই পড়ে না। আর অ্যাকচুয়ালি যখন ঢাকা খুললাম ওটা তখন দেখছি ওটা হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি খালি, কিন্তু আমি খুব ক্লিয়ারলি ওই জল পড়ার আওয়াজটা ওখানে পেয়েছি। আচ্ছা, কেন একটা বড় জলের ট্যাঙ্ক তার মধ্যে যেটা সরু পাইপ দিয়ে জল পড়ে আর তার ঢাকনাটা বন্ধ, আওয়াজটা যথেষ্ট ইকো হবে ভেতরে। তো ওই জিনিসটা আমার শোনার পসিবিলিটি আছে, আমি ওটাই শুনে ওটা বন্ধ করেছিলাম। এই দুটো আমার লাইফের যেটা আমি মানে একদম জাস্টিফাইড ছিলাম ভাই, এই দুটো পয়েন্টে কিছু না কিছু প্যারানর্মাল ইভেন্টস হয়েছে। এবার আমি শুভর থেকে একই আনসার নেবো, তবে শুভকে আরেকটা জিনিস আমি ওই পার্টিকুলার ইনভেস্টিগেশনটা আমি তো নিশ্চয়ই শুনবো যে তোমার কোনটা সব থেকে ভয়ঙ্কর লেগেছে। তবে আমি তার আগে একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো যে ওখানে ওই পার্টিকুলার ডায়মন্ড হারবার যে কেসটা, এইটাতে আমি ছিলাম না, এটাতে তুমি ছিলে না। আচ্ছা, ততদিন আমি বেরিয়ে গেছি। তাই মানে আমি তখন বেরিয়ে গেছে, ও ছিল আচ্ছা। হচ্ছে আমাদের বর্ধমান কেসটা। ওকে, বর্ধমানেরটা তাহলে আমি শুনবো। ডায়মন্ড হারবারের কেসটায় আমার স্পেসিফিক একটা প্রশ্ন আছে, এই যে আম গাছে রক্ত দেওয়া, আমি কিন্তু কোনো লজিক খুঁজে পাইনি যে ডেমনকে সম্মান করতে গেলে এইভাবে রক্ত দিতে হয়, বালতি বালতি রক্ত ঢালতে হয়, কিছু হয়। এবার এই ব্যাপারটা তো মানে কিরকম বোঝাবো, নানান লোক নানান ভাবে ডিমান্ড সেভেন করছে, সে আলাদা ভাবে করতে পারে। ইটস নট লাইক যে ওখানে একটা কোনো প্রিন্সিপাল আছে যে ডিমান্ড সেভেন করার জন্য আমাকে এই প্রসেসটাই ইউজ করতে হবে। যেরকম আমি যদি তন্ত্র হিসাবে বলি ঝাড়ফুঁক করার জন্য কেউ জলের মধ্যে ফু মেরে দিল সেটাও ওনার কাছে কাজ করবে, কেউ ওই আমাদের ময়ূর পাখের যে লাঠিটা হয় সেটা দিয়ে মারলো সেটা দিয়েও করা যাবে, প্লাস ঘরে শুকনো লঙ্কা পুড়িয়েও করা যাবে। প্রসেসটা তো আলাদা। না, আমি সেটাই না, আমি খুব স্পেসিফিক ওখানে যেটা আমরা শুনেছি ভিডিওতে যে
কেউ একজন আম গাছের তলায় ফ্যামিলি মেম্বার কেউ একজন ওখানে রেগুলার বালতিতে করে রক্ত এনে ঢালতো, ঠিক আছে? তো ওই আম গাছ, বাড়ি একটা, আম গাছে তো ধারে কাছে আরো বাড়ি আছে, ঠিক আছে? তাহলে পার্টিকুলার ওই আম গাছে রক্ত ঢালার জন্য চারপাশের কোনো বাড়ি এফেক্টেড হলো না, পার্টিকুলার ওই বাড়িটা। এবার এটা কারণ আমি যদি মানে প্যারানর্মাল দিক দিয়ে বলি তাহলে তার কোনো এক্সপ্লেনেশন নেই, কিন্তু যদি এই পার্ট অফ প্যারানর্মাল সায়েন্স আমি যদি তান্ত্রিক বা এনাদের এটা বলি, তাহলে ওনাদের বাড়িটা ছিল হচ্ছে একটা চল টাইপের, মানে একটা এল শেপ, মানে দাদা মেজদা ছোটদা সবাই জয়েন্ট ফ্যামিলি, একান্নবর্তী ফ্যামিলি সব এক বাড়িতে রয়েছে। এবার আমি যদি মানে অ্যাজ এ হিউম্যান আমি যদি একটা পাথরকে শিবলিঙ্গ বলে ঘরে রেখে পুজো করি, আমাকে সেই শিব হয়ে যাবে। তো ডিমানের ক্ষেত্রে আমি যদি পার্টিকুলারলি একটা কাউকে মোটিভ দিয়ে দিই, দিয়ে তাকে সামান করি, সে আমার জন্য সেই কাজটা করবে, সেটা গাছ হোক, সেটা পাথর হোক, যেটাই হোক, সে সেই হিসাবে তাকে অ্যাক্টিভেট করবে বেসিক্যালি। আর অ্যাক্টিভেট করার জন্য ওকে যে গাইডটা দেওয়া হয়েছিল পার্টিকুলার ওই বাড়ির জন্যই দেওয়া হয়েছিল, যার জন্য আদার্স বাড়ি আর এফেক্টেড হয়নি। বেসিক্যালি কি আমি যদি এই ঘরের মধ্যে এখন স্মোক বম ফেলে দিই, তাহলে আমার এই ঘরটা স্মোকে এফেক্টেড হবে, আমার বাড়ির আশপাশে আছে যে কটা বাড়ি আছে, পাশে ফ্ল্যাট আছে, তার পাশে ফ্ল্যাট আছে, তারা কিন্তু এফেক্ট হবে না। না, ইফেক্ট না হোক সেটা একদম আলাদা ব্যাপার, সেটা তুমি একদম প্রপার জাস্টিফাই করেছো, আমি স্যাটিসফাই তোমার আলোচনাতে। কিন্তু এফেক্ট হলো না, কিন্তু চারপাশের লোকজন কিছু তো বুঝবে। কি করে বুঝবে যে করছে, সে যদি ওদেরকে প্রোটেক্টেড করে রাখে তাহলে কি করে বুঝবে? আচ্ছা, এবার আমি শুভর কাছে আসবো। যে শুভ, তুমি যেটা, আমি যে প্রশ্নটা ওকে করেছিলাম, আমি তোমার থেকে শুনতে চাইবো যে তুমি যে কটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেছো তার মধ্যে সব থেকে ভয়াবহ পরিবেশ কোথায় তোমার লেগেছে এবং কেন? ভয়াবহ বলতে দেখো, আমি এই মুহূর্তে আমি যেটা ভাবনা চিন্তা করে পাচ্ছি সেটা হচ্ছে তিনটে জায়গা আমি বলতে পারি। এক তো এই যেটা বর্ধমানে গেছিলাম সেটা, যে জায়গাটা নিয়ে আমাদের মুভিটা হয়েছে সেই জায়গাটা একটা আছে, মানে কাশি। আর আরেকটা বলতে পারো এই যখন এই টিমটাতে কাজ করতে, মানে যেই টাইমটাতে আমরা ছেড়ে দিই তার ঠিক আগেই টিমটাতে অনেকেই এসেছিল, এবং যেরকম ওই বলে না টোপ দেওয়া ইয়ে করে টিমে জয়েন করানো হয়েছিল। তার মধ্যে আমাদের সাথে ক্যামেরার পিছনে আজকে আছে তৃণা ভট্টাচার্য, সিমি ব্যানার্জি, সোহম পরীক্ষা, এদেরকে আনা হয়েছিল শুধুমাত্র ফেসবুক বা এই টাইপের যেই প্ল্যাটফর্ম গুলো আছে এইখানে আমাদের হয়ে লড়বে, মানে ঢাল নেই তরল নেই নিধিরাম সরকার। তো সেই ওরা যখন টিমে ঢোকে, টিমে ঢোকার পরে তাদের মধ্যে সিমি ব্যানার্জি, ওর বাড়িতে একবার আমরা গেছিলাম, ওর বাড়িতে কিছু এরকম দিনের পর দিন দীর্ঘদিন ঘটে যাচ্ছিল, তো সেইখানে গিয়ে একটা এরকম ফিল পাই। আর এই তিনটেই আমি ঘটছিল, যদি একটু ডিটেইলে বলো। ওর বাড়িতে অ্যাকচুয়ালি কি হয়, ওর বাবা দিব্যি সুস্থ ছিলেন, তো হঠাৎ করেই একদিনকে ওদের বাড়ির যে ল্যান্ডলর্ড সে কোনো একটা ভাবে কি তার একটা মৃত্যু হয়ে যাবে এরকম কিছু, তো তার পরেই ওর বাবা ওদের বাড়িতে সিঁড়ি দিয়ে, আচ্ছা এখানে বলে রাখি ওদের বাড়িটা এমন একটা পজিশনে মানে যেখানে থাকে না কিছু কিছু জায়গায় ঢুকলে মানে তোর ভালো লাগছে না, এরকম একটা সিনারিও আছে। তো ওদের এন্ট্রেন্সটাই এরকম অদ্ভুত ছিল। তো সেইখানে নাকি ওর বাবা সেকেন্ড দিন কি থার্ড দিন মানে ডেথ হয়ে যাওয়ার পরে ওই ভদ্রলোকের ওই সিঁড়ি দিয়ে চলতে গিয়ে হঠাৎ করে কোনো একটা ধাক্কা খেয়ে নাকি পড়ে যায়। তারপর থেকে বেশ কিছু বছর উনি জীবিত তো ছিলেন কিন্তু সম্পূর্ণই ওষুধের উপর। আচ্ছা, এবং এটা একটা নার্ভের ডিসঅর্ডার অবশ্যই, কিন্তু তা সত্ত্বেও মানে একদিনের মধ্যে এই জিনিসটা হয়ে যাওয়া, এক মিনিটের মধ্যে এই জিনিসটা হয়ে যাবে, তার কোনো ঠিক না হয়, এটা একটা অদ্ভুত। তো উনি ওনার শেষ বয়সে ওইভাবেই উনি চলে গেছেন। তো এরকমও না যে শুধু উনি এরকম কিছু ফিল করতে পারছেন, ওদের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটের মধ্যে ওই মেয়েটি এবং ওর মা দুজনও থাকে, তারাও দিনের পর দিন কিছু অদ্ভুত জিনিস ফিল করে দেয়, এবং যেই জিনিসগুলো ফিল করে তার পরবর্তীকালেই একটা অসুস্থতা এরকম টেন্ডেন্সি থেকেই যায় দিনের পর দিন। তো আমরা ওখানে যখন যাই, তো আমরা রাতের দিকেই গেছিলাম, মানে সন্ধ্যে এরকম সময় আমরা যাই, তো ওরা হচ্ছে ছাদের পরের ফ্লোরটাও থাকতো।
তো আমরা ওখানে একটা ওই কল করতে বসি, এবং বাড়ির বাকি যারা ছিলেন তারাও আমাদের ঘরেই ছিল, বাড়ির বাকি লোকেরা আলাদা কোথাও ছিলেন। তো ওদের ছাদে যাওয়ার যে রাস্তা সেখানে তালা দেওয়া ছিল, চাবি ছিল আমাদের যেখানে আমরা আছি সেখানে। তো কল জাস্ট করা স্টার্ট করেছি 3 থেকে 4 মিনিট max। স্পষ্ট সবাই শুনতে পাচ্ছি আমরা এখানে ছাদে কেউ একটা, ধরো লোহার রড হয় না, লোহার রড দিয়ে কেউ একটা সোজা করে স্ট্রেট করে জোরে মারছে, তারপর সেটা ঘষে নিয়ে যাচ্ছে, আবার মারছে ঘষে নিয়ে যাচ্ছে। 7 থেকে 8 বার কন্টিনিউ আমরা শুনেছি। ইমিডিয়েটলি আমরা ওখানে যাই, ছাদের তালা খুলে আমরা গেট নিয়ে ওখানে খুলে দেখি, না ওখানে কোনো মানুষজনের কোনো ইয়ে ছিল, না কোনো বিড়াল বা কোনো পশু পাখি যে কিনা ভারী কোনো কিছু নিয়ে বাদুর ফাদুর তো ছেড়ে দিল। টব ছিল, গাছের টব ছিল, সে টব যে পড়ে ভেঙে গেছে সেরকমও কোনো ট্রেস নেই, কিচ্ছু ছিল না। মানে কিভাবে যে এই আওয়াজটা হলো আর কেনই হলো, আর ঠিক 9 বারই শোনা গেল। এটা একটা কমপ্লিটলি আননোয়িং হয়ে গেছে স্টিল না। এই একটা ঘটনা আমাকে বললাম। যেখানে আমাদের মুভি হয়েছিল সেখানে আমরা মুভিতে ক্যামেরাতে যা দেখানো হয়েছে সেটা আমরা দেখেছি, তার বাইরে কিন্তু প্রচুর জিনিস হয়েছিল, এবং যেটা এখনো অবধি আমরা জানি না ওটা কেন হলো। তুমি ধরো একটা জায়গায় গেছো, 4টে গাড়ি আছে, 4টে গাড়িতে ফুল প্যাক লোক নিয়ে তুমি যাচ্ছ একটা জায়গায়, সেখানে তুমি ঘন্টা 6 জন্য দাঁড়িয়ে আছো, সেখানে বৃষ্টি হয়েছে। এবার যখন তুমি ফিরে আসতে যাচ্ছ, 4টে গাড়ি একসাথে ব্যাটারি ডাউন হতে পারে। এটা খানিকটা কাকতালীয়, এটা আমিও শুনেছিলাম। এই একটা। আচ্ছা, দ্বিতীয়ত আমাদের ওখানে টিফিন খাওয়া ছিল মোমো। তো মোমো বলতে পারো একেবারেই নন অয়েলি একটা জিনিস। তো আমাদের গাড়ি যেখানে রাখা ছিল, তো গাড়ির গেটের যে দরজা হয়, গেটে সাপোজ ধরো একটা গাড়িটা ওদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আর গেটের দরজার মধ্যে একটা হাতের ছাপ দেখা গেছিল। সেই হাতের ছাপটা ঠিক এরকম ভাবে এরকম সরে গেছে, মানে এটা প্রমিনেন্ট ছাপ, একটা ট্রেল রয়ে গেছে। সেটা গাড়িটার কোন জায়গায়, চাকার কাছে, মানে এখান থেকে চাকা স্টার্ট হচ্ছে, এটা গাড়ির নিচ দিকটা, আর পজিশনটা দেখে না এরকম। আমরা যদি কেউ ইয়ার্কি মেরেও যদি করি, অত নিচে গিয়ে তুমি দাঁড়িয়ে চেষ্টা করে দেখো এইভাবে হাত রেখে, না কেউ করবে না। এটা কখন পসিবল? যদি না গাড়ির নিচে কেউ থেকে থাকে, হাতটাকে দিয়ে এরকম করে সরানো হয়। এইটার কোনো ইয়ে নেই, জাস্টিফিকেশন নেই। তৃতীয়ত, ওই এলাকাটাতে, গোটা এলাকা মানে গুরান্স বাংলো থেকে একদম ভিক্টোরিয়া বয়েজ পুরোটাই একটা এরকম সার্কেল টাইপের রাস্তা। তো আমরা যেখানটাতে ছিলাম সেই জায়গাটাতে 2টো কুকুর সকাল থেকে বিকেল 5টা 5:30 অব্দি আমাদের সবার সাথে আছে, খাচ্ছে, খেলছে, আদর করছে। আমরা সবাই, মানে শুধু আমরা না, পুরো টিম ওখানে যে যারা যারা গেছিল, মানে 25 লোক। তো ঠিক 5:30 6টা বাজবে, তারপর থেকে 2টো কুকুরের কোনো জায়গায় কোনো নাম নিশান নেই, নেই, মানে নেই, খুঁজে পাইনি। প্রত্যেক দিন যে কদিন আমরা গেছি প্রত্যেকটা দিন সেম, ওই একই টাইমিং, একই সব কিছু। আচ্ছা, তারপর একদিনকে এরকম হলো যে শুটিং চলতে চলতে এমন বৃষ্টি নামলো, আমাদেরকে সবাইকে গাড়ি থেকে বসতে হয়। তো আমাদের যে গাড়িটা ছিল টাটা সুমো, আমরা পিছনে সবাই বসেছিলাম, টাটা সুমোর পিছনে 4 জন যেরকম থাকে বসে আছি। হঠাৎ করে শুনছি গাড়ির নিচ থেকে কিছু একটা, মানে গাড়িতে মানে নিচ থেকে, মানে আমাদের এখানে পা রেখেছি, নিচ থেকে আমার যদি কেউ জোরে ধাক্কা মারে, এরকম 3-4 বার করে ধাক্কা হয়। ইমিডিয়েটলি আমি আরো নেবে বৃষ্টির মধ্যেই দেখার চেষ্টা করি আমাদের গাড়ির নিচে বা বাকি যে 3টে গাড়ি আছে সেই 3টে গাড়ির নিচে কোথাও কিচ্ছু নেই। আশেপাশে কেউ জন্তু জানোয়ার কেউ দেখেনি যে চলে যাবে ওইটুকু টাইমের মধ্যে। তো এরকম কিছুই, এইগুলোই আমরা নর্মালি ক্যামেরার বাইরে ফেস করেছি। আচ্ছা, আমাদের মধ্যে একজন ছিল যে ক্যামেরা হ্যান্ডলিং এর মধ্যে ছিলেন, আমাদেরই মতো বয়স তার। তো সে হঠাৎ করে, মানে একটা রাস্তার মধ্যে 25 জন লোক স্ক্যাটার্ড হয়ে কাজ করছে, সবাই বিভিন্ন কাজ করছে, প্যাক আপ করছে, বেরিয়ে যাবে, সবাই সবার কাজ হয়ে গেছে, কিন্তু ওর ক্যামেরা নিয়ে ঠিক জঙ্গলের দিকে তাকিয়ে হা করে কন্টিনিউ, মানে কোনো নড়নচড়ন নেই, কোনো মুভমেন্ট নেই, ও ওইভাবে চোখ বড় করে হা করে তাকিয়ে আছে। মানে আমরা যে রাস্তাটা, পাহাড়ের রাস্তা, যেরকম পাহাড়ের রাস্তা, এদিক থেকে ঢাল নেমে গেছে, এদিক থেকে ঢাল উঠে গেছে, ও ঠিক এই কিনারে দাঁড়িয়ে একদিকে তাকিয়ে আছে।
ওকে ডাকা হচ্ছে, সবাই মিলে ডাকছে, ওর কোনো সারা শব্দ নেই। লাস্টে আমাদের 2-3 জন গিয়ে ওকে ধাক্কা দিল, তখন সঙ্গীত ফিরল। আরে আমার মনে হচ্ছে ওখান থেকে ওটা দেখছিল তাকিয়ে কন্টিনিউ। তো আমরা তার আগে ওই এরিয়াটার মধ্যেই ইনভেস্টিগেট করেছি, কোনো লোক তো পাইনি, জানোয়ার জন্তু কিছু পাইনি, কিন্তু হঠাৎ করে ওই মিনিট 5-10 কন্টিনিউ ভাবে দাঁড়িয়েছিল। আচ্ছা, এর কোনো এক্সপ্লেনেশন নেই। আর বলতে যেটা বর্ধমানে যেটা গেছিলাম, ফরম্যাট হয়ে গেল যখন আমরা নিচে গেলাম। একদম ব্ল্যাঙ্ক মেমোরি কার্ড নিয়ে আমরা ওই জঙ্গলটার মধ্যেই যাচ্ছি ভিডিও করতে করতে। অল ওভার সাডেন পুরো মেমোরি কার্ড মানে কাজই করছে না, কারাপ্ট হয়ে গেছে। হ্যাঁ আর তখন আমাদের ইয়েতেও ফ্রিকোয়েন্সি ছিল, ইএমএফ এর মধ্যে তখন বেশ ফ্রিকোয়েন্সি ছিল। তো এইসব জিনিসগুলো যেগুলো আমরা দেখিনি, মানে এটা বিয়ন্ড দ্য ক্যামেরা, আমরা ওখানে লাইভলি ফেস করেছি। আর আরেকটা এটা বর্ধমানের যে ঘটনাটা সত্যি মানে অদ্ভুতই ছিল। আর বর্ধমানের ঘটনাটাতে শুধু আমরা একা ছিলাম না, ওইখানে আমরা ছিলাম এরও মানে সাইন্টিফিক্যালি ইনভেস্টিগেশন হিসেবে, আর একজন জ্যোতিষ ছিলেন ওখানে, মানে তান্ত্রিক টাইপের একজন গেছিল। এটা কি তোমরাই নিয়ে গেছিলে? না না, এটা উনি আরেকজন ছিলেন, মানে হয়তো ওনার ডিপ ডাউন আন্ডার এরকম ছিল যে কোনটা ঠিক কাজ করে এরকম একটা দেখা। তো অ্যাকচুয়ালি ওনার স্টোরিটাও খুব মানে মন খারাপ করা স্টোরি। তো সেইখানে গিয়ে ওনার একটা মানে ওনার খুব অল্প বয়সে একটা বাচ্চা ছিল। হ্যাঁ ওই অল্প বয়সী। আমরা করেছিলাম কি, ওর ওই বাচ্চাটা একটা ঘরের মধ্যে ঘুমাচ্ছিল। তো আমরা বলে রেখেছিলাম যে ওই ঘরটার মধ্যে একটা স্ট্যাক ক্যামেরা ওখানে রেখে দেবো, কি হচ্ছে বাই চান্স ওদিকে কিছু বলে, আমরা অন্য ঘরে আছি, বাই চান্স কিছু তো বাচ্চাটা সেফটির জন্য। ওই ক্যামেরাটার ফুটেজ যখন আমরা পাই, ফুটেজটার মধ্যে একটা আলাদাই একটা জিনিস, মানে অর্ব হয় না, ভিডিওটা ফুটেজটা দেখছি কোনো একটা জায়গা থেকে একটা হঠাৎ করে একটা অর্ব টাইপের ক্রিয়েট হচ্ছে, একদম মানে এরকম ভেসে এলো, ভেসে এসে সার্ট করে চলে গেল। আচ্ছা, নেই কোথাও, অথচ ঘরে কেউ ঢোকেনি, কিচ্ছু জানি, শুধু এসি চলছে। আচ্ছা ফাইন। পার্টিকেলস যদি মনে করি, ডাস্ট পার্টিকেলস যদি মনে করি, তাহলে একটা স্পেসিফিক কেন হবে? ওখানে লাইট জ্বলছিল, একটা নাইট বাল্ব। আমি যদি ডাস্ট পার্টিকেল থেকে লাইট রিফ্লেকশন ভাবি, তাহলে ডাস্ট পার্টিকেল শুধু একটাই ঢুকলো ঘরের মধ্যে? এটা তো সম্ভব, ঢুকলে তো লক্ষ লক্ষ ঢুকবে, আর লক্ষ লক্ষ ঢুকলে একটা জায়গাতেই অর্ব দেখা যাবে না, এরকম আরো 3-4টে অর্ব দেখা যাবে। লাইট বিশেষ করে যেখানে এসি চলছে সেখানে তো ডাস্ট পার্টিকেল ঢোকার কোনো জায়গা নেই। একদম এটা ছিল প্রচন্ড রকমের একটা মানে ইরি একটা ফিলিং, যে মানে আর ওই বাচ্চাটা, ওই বাড়িতে যে ঘটনাগুলো ঘটছিল, বাচ্চাটা ইনক্লুডেড ছিল সেই ঘটনাগুলোর মধ্যে। তো আমি নাম একেবারেই ডিসক্লোজ করছি না। তো এই গুগলে আছে, গুগল করুন। তো এইগুলোই ছিল আমার খুব মানে আমি নিজে এখনো কোনো এক্সপ্লেনেশন দিয়ে উঠতে পারিনি এই জিনিসগুলো। ওকে, অনেকক্ষণ ধরে এই আলোচনাগুলো হচ্ছে। তো এখানে আমার কোথাও একটা প্রশ্ন, যে ধরো আমরা যারা তথাকথিত প্যারানর্মাল ইনভেস্টিগেটর, যারা ন্যূনতম জ্ঞান রাখি গেজেট সম্পর্কে, এবং যারা মনে করি যে আমরা এমন একটা কিছু কাজ করছি যেটা আমাদেরকে সাপোর্ট করার দরকার, বা আমাদেরকে দেখে আগামী যারা জেনারেশন যারা আছে আপকামিং, তারা একটু অনুপ্রাণিত হবে, তাদের উদ্দেশ্যে আমরা যে কাজগুলো করি। তো সেখানে আমরা যখন গেজেট হ্যান্ডলিং করি, আমি বহু অংশে দেখেছি যেখানে গেজেটকে মিস হ্যান্ডলিং করা হয়। আরে বাপ, প্রচন্ড। ঠিক আছে, তো যেরকম আমি স্বনামধন্য ইনভেস্টিগেটর, তাকেও দেখেছি এক হাতে মোবাইল এক হাতে কি। তো মোবাইলের তো একটা অটোমেটিক একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড একটা আছেই, ঠিক আছে, ওটার উপরেই বেস করে মোবাইল, ওটার উপরেই বেস করে মোবাইল। তো সেই জিনিসটার সঙ্গে এক হাতে মোবাইল এক হাতে কেটু, এই সামঞ্জস্যটা থেকে আমি বুঝলাম না, যদি একটু ক্লারিফাই করবে। আশা করি তুই বুঝতে পেরেছো। একদম আমি সম্পূর্ণ রকমের ইয়ে গেছি। তো জিনিসটা যখনই বলা হচ্ছে এক হাতে ইএমএফ আর এক হাতে মোবাইল, ফেক, শুরুতেই ফেক। তার কারণ মোবাইল মানে হচ্ছে ওটা সম্পূর্ণ মোবাইলের টাওয়ার, ডেটা ট্রান্সফার
যাই হয় সবটাই ম্যাগনেটিক ফিল্ডের থ্রু দিয়ে। হুম। তো আমি যদি একটা মানে ইএমএফ একটা মোবাইলের সামনে ধরি, তো খুবই স্বাভাবিক ওখানে একটা ফ্লাকচুয়েশন হবেই, হতে বাধ্য। হুম। অনিন্দম দাও যদি বলে সেটা এখানে বসে করে দেওয়া সম্ভব। হুম। তো এটা কোনো, আমি জানি না মানে যিনি করেছেন তিনি হয়তো সব রকমের আইডিয়া নিয়েই করে হয়ে থাকবেন, কিন্তু এটা ঠিক মানে আমার সহজপাচ্য নয়। আচ্ছা, এটা একটা এক্সাম্পল করে দেখানো যায়। হ্যাঁ, নিয়তি আছি। আমাদের কাছে গেটু আছে, হুম। রাইট? হুম। তো এটা এখন মোস্টলি কমন ডিভাইস, যে কারণে আমি রেখেছি, কারণ আদার্স ডিভাইস গুলো তো এখানে দেখানো সম্ভব এই নয়। গেটুটা নর্মাল কাজ করছে, হুম। নর্মাল যেরকম থাকে, দুটো গ্রিন। এবার আমি হঠাৎ করে আমার মোবাইলটা কিন্তু বন্ধ। হুম। আমি সামনে নিয়ে গেলাম, বাড়ছে। বাড়ছে, হুম। এবার পুরো বাড়বে, এটা পুরো বাড়বে, এটা পুরো লাল করে দেবে। হচ্ছে তার মানে এখানে চারপাশে ভূত বরাবরই হচ্ছে। ভূত মোবাইল দিয়ে বেরিয়ে এসছে, আচ্ছা, মোবাইল ভূত। মোবাইল ভূত। নট অনলি দ্যাট, হুম। নট অনলি দ্যাট, আমি শুধু মোবাইলের কথাই বলছি। আমি যদি একটা লোহার রডের উপরে হুম। কিছুটা তামার তার পেঁচিয়ে দিই হুম। আর সেইটাকে ব্যাটারিতে কানেক্ট করে দিই, হুম। তাহলে আমার মোবাইল লাগবে না। হুম। আমি শুধু হাতে এটা নিয়ে থাকবো, হুম। আমার লাল কেন, লালের উপরে যদি কিছু থাকে সেটা দেখা, কালো হয়ে যেতে পারে। তখন বিশাল ভূত চলে এসছে। মানে ভূতের ডেরায় আমরা আছি। প্লাস না, এখন অনেক তো জনকে- সঙ্গেই রয়েছে। আমরা অনেকজনকে দেখেছি কি দেখাবে, এই আমার অফ, হুম। রাইট, অন ক্যামেরা দেখুন, আমি এক্ষুনি দেখো চচ্চড়িয়ে ভূত উঠবে এক্ষুনি, টিপলাম দেখো লাল দেখালো, এই দেখো লাল দেখালো, লাল দেখালো, তুই দেখুন, এই অন করলাম লাল, এবং শুধু দেখো না ফ্ল্যাকচুয়েশন গুলো, প্রচুর ভূত এসছে এখানে। তো এগুলো তো মিসহ্যান্ডেলিং। তো তোমার কি মনে হয় অনিন্দম, এইরকম আর কি কি গ্যাজেটস আছে যেগুলোকে মিসহ্যান্ডলিং করা যায় এবং কিভাবে? প্রথম কথা হচ্ছে এইগুলো তো বেসিক্যালি প্যারানর্মাল জন্য নয়, না। এগুলো সায়েন্টিফিক গ্যাজেটস, এগুলো আদার মিডিয়ামে ইউজ হয়। হুম। এবার যেহেতু ওই মিডিয়ামস গুলো প্যারানর্মাল সাথে রিলেটেড, হুম। তাই জন্য আমরা এই গ্যাজেটস গুলোকে ইউজ করি। এই গ্যাজেটটা কি জন্য তৈরি করা হয়েছে? এই গ্যাজেট তৈরি করা হয়েছিল ট্রান্সফরমারের রিডিং নেওয়ার জন্য, টেলিফোনের যে টাওয়ার স্টার রিডিং নেওয়ার জন্য, সেটা কতটা মানুষের ডিস্টেন্সে লাগালে সে হার্ম করবে না সেসব দেখার জন্য। তো মানে কি, আমরা যখন কোনো টাওয়ারের ফ্রিকোয়েন্সি চেক করছি, তার ইলেকট্রোম্যাগনেটিক চেক করছি, আমি ইএমএফ ইউজ করবো, হুম। রাইট? হুম। এবার প্যারানর্মালে আমরা ইএমএফ চেক করি কেন? কারণ আমি ম্যাগনেটিক ফিল্ড থ্রু একটা এনার্জি, ওটা তো টাওয়ারের জায়গায় না, ওটা আমরা ইউজ করি তার কারণ হচ্ছে মানে মেইনলি ওটা আমাদের প্যারালাল এরিয়ার মধ্যে, জোনের মধ্যে চলে আসে। চলে আসছে। হুম। এবার আজকে টাইম লোকেরা কি করছে, কিছু মিটার তো ভূত দেখাবো, কি করে দেখাবো? ছোট একটু হাতের মধ্যে একটা তামার তার একটা আংটি, ধরো এই যে এই আংটি আমার, হুম। এই আংটিটা হচ্ছে লোহার, হুম। এটা লোহার, এর মধ্যে আমি চারপাশে তামার তার পেঁচিয়ে দিই, হুম। আর এইখানে দিয়ে ছোট একটা 3.7 একটা ব্যাটারি লাগিয়ে দিই, হুম। ছোট হুম। পাতলা ব্যাটারি, হুম। কেউ দেখতে পাবে না। না। আমি যখন যে হাতে নেবো, হুম। যেহেতু এখানে ম্যাগনেট আছে, ইলেকট্রিক জেনারেট করছে, তো এটা ইলেকট্রোম্যাগনেটিক হুম। জেনারেট করছে, টাপাটাপ বাড়িয়ে দেবে, ভূত এসছে। আর দুনিয়ায় এরকম কোনো গ্যাজেট নেই যেটাকে ম্যানিপুলেট করা যায় না। আমি তার সিল না খুলেও তাকে ম্যানিপুলেট করতে পারি। যেমন ধরে নাও আমাদের থার্মোমিটার, এক্সটার্নাল থার্মোমিটার ইউজ করার আগে আমি যদি একটু ভালো করে ডগাটাকে একটু হাতে ঘষে দিই, কি হবে? সরাসরি গরম হয়ে গেল, গরম হলো, যে আমি এটাকে অন করবো, এবার ওর তো গরম আসছে, ঠান্ডা হচ্ছে, আমার রিডিং কি দেখাবে যে টেম্পারেচার হাই ছিল এখন কমছে, মানে এটা ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু আদৌ কি ঠান্ডা হচ্ছে? ওকে, ঠান্ডা তো হচ্ছে না, ওই ন্যাচারাল টেম্পারেচার যাচ্ছে। সেটা ঠান্ডা হয়, নরমাল টেম্পারেচার চলে আসছে। তাহলে আমি যদি এখানে on হচ্ছে camera বলি, সততাটার আগে খুব দরকার। একদম আর প্রথম যেটা কথা কি পাচ্ছ বললাম? সেটাই বলো। প্রথমে কি বললাম, এই ফিল্ডে যদি আসতে হয় তাহলে যদি তুমি জেনুইন যেটা দেখছো, যেটা ফিল করছো, যেটা এক্সপেরিয়েন্স করছো, সেটা যদি বলতে পারো, তাহলেই ফিল্ডে আসো। and you have to be a neutral one. মানে আমি কোনো জায়গায় গেলাম, আমি যদি 10টা বাড়িতে গিয়ে ইংলিশ বলি, 10টা বাড়িতেই ভূত আছে, তাহলে তুমি 10 বারই ফেক।
আগেও অনেক জায়গায় বলেছি। তার মানে তুমি এখানে বলতে চাইছো কোনোভাবে মেকানিক্যাল যে গেজেট গুলো আছে সেগুলোকেও ইনক্লুড করছো এর মধ্যে? হ্যাঁ, আমি যদি এইটা আমার একটা কোম্পানি বানানো গ্যাজেট, ধরে নিন এই গ্যাজেটটা আমি নিজে হাতে বানিয়েছি, এটা কোম্পানি গ্যাজেটকে যদি আমি এতটা ম্যানিপুলেট করতে পারি, তাহলে যে গ্যাজেটটা আমি হাতে বানিয়েছি নিজের জন্য, তাকে আমি কতটা ম্যানিপুলেট করতে পারি? আমি যদি একটা ইএমএফ হাতে বানাই, ওখানে রিডিং এ লিখে, মানে বাই কোড, যখন কোডটা ইমপ্লান্ট করবো এর মধ্যে, যখন আমি লিখে দিই যে যা রিডিং দেখাবে তার সাথে +10 করে দিবি, তাহলে ডিভাইস তো যা রিডিং দেখাবে তাতে +10 করেই আমাকে দেখাবে, এটা এক্সাক্ট রিডিং দেখাচ্ছে না। আর তার কাছে কি দেখাচ্ছে না, একটা ইএমএফ, এরকম না যে 4-5টা ইএমএফ, যে 4-5টা ইএমএফ নিয়ে 4-5টা ইএমএফ একই রিডিং আসছে, তাহলে সেটা আলাদা। আমার হাতে একটা ইএমএফ অন করলাম না, কত 100, বলো দেখুন বুঝাচ্ছে। এবার তুমি বলছো K2 মিটারে সাইড বাই সাইড যারা কাজ করবে তাদেরকে অন্য ইএমএস একটা রিডিং ডিভাইসে রাখতে হবে। কোনোদিনও রাখা উচিত না। একটা জিনিসে পাচ্ছি বলেই যে সব কাজ করে, যারা প্যারানর্মালে রিসার্চ করছে, তারা কিন্তু একটা পার্টিকুলার গ্যাজেটের উপর ডিপেন্ডেন্ট থাকে না, না, তাদের কাছে মাল্টিপল ইএমএফ থাকে, যাতে আমি মাল্টিপল এবং variety type। সেম রিডিং পাচ্ছি কিনা, 0.5 0.1 ডিফারেন্স হতেই সেটা তো পারে, ক্যালিব্রেশন প্রবলেম হতেই পারে যার যে নিজস্ব। ভ্যালুটা মোরলেস ট্যাগ থাকবে। এক জায়গায় দেখাচ্ছে 0.2, এক জায়গায় দেখাচ্ছে 2, কি করে? নরমালি থাকে আর 3-3.5 এর মধ্যে থাকে। মেইন প্রবলেম হচ্ছে আজকে যারা ইউজ করছে ইএমএফ, তারা এটাই জানে না যে নরমাল ইএমএফ একটা সুইচ বোর্ডের কাছে নিয়ে গেলে কত ম্যাক্স রিডিং দেওয়া উচিত, সেই রিডিংটা ফ্রিজের কাছে নিয়ে গেলে ম্যাক্স কত দেওয়া উচিত, এই দুটো ডিফারেন্স কতটা হওয়া উচিত, সেটা ওরা খালি হচ্ছে কি অন করলাম 5 এই 14 এই মন্দা হয়েছে দিকে বললাম হয়ে গেছে। আচ্ছা, পিআর সেন্সরকে ম্যানিপুলেট করা যায়? হ্যাঁ, কিরকম করা যায়। হ্যাঁ, এই পিআর সেন্সরের এইখানটাতে থাকে হচ্ছে একটা হানিকম। হানিকম মানে হচ্ছে এর পকেটের একটা লাইটিং পার্ট করছে। আমি এটাকে এভাবে লাগিয়ে দিলাম, এইভাবে লাগিয়েছি, রাইট? আমার ক্যামেরা তো এটা ফোকাস করছে, আমি যদি এখন এটাকে এইভাবে রেখে দিই, ক্যামেরার সামনে অন করে এই রেখে দিলাম, আমার ক্যামেরা তো এখান থেকে একে ফোকাস করছে, এ তো এখান থেকে অতটা ফোকাস করছে বা এখান থেকে অতটা ফোকাস করছে, আমি অন ক্যামেরা ওখান থেকে একটা চুটকি বাজালাম, আমার হাতে তো মুভ করলো। আচ্ছা, মানুষ দেখছে পিআইআর জ্বলে উঠবে, কিন্তু একটা মানুষ এটা জানে না যে পিআইআর কতটা অ্যাঙ্গেলে কাজ করে, মানে ওর একটা বাধা জায়গা আছে, এটা পিআইআর তো ওইটুকুনির বাইরেও দেখতে পারে না, ওর ফোকাস এরিয়া যতটা। একদম। কিন্তু আমি যখন ক্যামেরার সামনে দিচ্ছি এটাকে, ক্যামেরা তো স্ট্রেট অ্যাঙ্গেলই দেখছে, ক্যামেরা তো ওই দিক কি হচ্ছে সেটা দেখছে না, না, তো ওই দিক দিয়ে কেউ হাত নাড়িয়ে দিল, তাহলে তো পিআইআর মুভ জ্বলে উঠবে। ওর যদি ফোকাস রেঞ্জের মধ্যে হাতটা নাড়িয়ে দেয়। কিন্তু ক্যামেরা তো ওকে ফোকাস করেনি। যাক, এই সমস্ত ডিটেল গুলো আমরা যাব না। যে কটা প্যারানর্মাল গ্যাজেটস আছে সবাইকে ম্যানিপুলেট করা পসিবল। এবার কেউ যদি না চায় ম্যানিপুলেট করতে, সেটা আলাদা। আচ্ছা অনিল, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, এটা দর্শকদের উদ্দেশ্যে। ধরো আমি কাজ করি, আমি সেটা জানি, কিন্তু আমাদের অডিয়েন্স তো জানে না। আর যেহেতু আজকে তুমি বলছো, তো আমি তোমার থেকেই বলবো, সেটা হচ্ছে এই যে আমরা লেজার গ্রিড ইউজ করি, এটার যৌক্তিকতা কি? লেজার গ্রিড অ্যাকচুয়ালি ইউজ করা অনেক সময় যে কোনো ক্লায়েন্ট বা কাস্টমার তারা বলে হচ্ছে আমার ঘরের মধ্যে আমি কাউকে একটা ছায়া দেখতে পাচ্ছি যে আমার পাশ দিয়ে বেরিয়ে গেল, বা এক ঘর থেকে আরেক ঘর ঢুকে যাচ্ছে, কেউ একটা ঢুকছে কিন্তু কে ঢুকছে বুঝতে পারছি। দ্যাট মোমেন্ট লেজার গ্রিড যেটা, তাকে একটা ক্যামেরার সাথে, যে ক্যামেরা কন্টিনিউ শুট করবে, তার সাথে লেজার গ্রিডকে লাগিয়ে আমাকে এক জায়গা ফিক্স করতে হবে যেখানে বেশি মুভমেন্ট হচ্ছে। আর লেজার গ্রিড এরকমই, আমি যদি একটা কোনো সিগারেট খেয়ে অন্ধকার ঘরের মধ্যে ধোঁয়া ছাড়ি, ওই যে ধোঁয়াটা যে বেরোচ্ছে ওই লেজার গ্রিডের মধ্যে পার্টিকুলার যে লাইনস গুলো ধরা পড়বে। ওকে, মানে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, সেটা যখনই ওখানে মিডিয়াম পেয়ে যাবে, ও নিজের আত্মপ্রকাশ করবে। একদম। ওকে, এটা হচ্ছে লেজার গ্রিড। আচ্ছা, ইভিপিটা তোমার কেমন গেজেটস বলে মনে হয়? ইভিপি যেটা, অ্যাকচুয়াল ইভিপি যেটা, সেটা 99% প্যারানর্মাল ইনভেস্টিগেটর ইউজ করে না। আচ্ছা, তারা কি ইউজ করে? তারা নর্মাল ভয়েস রেকর্ডার ইউজ করে। কারণ হচ্ছে একটা ইভিপির মধ্যে যে সেন্সরটা ইউজ হয়, সেটার নাম হচ্ছে অ্যাকোয়াস্টিক সেন্সর।
যে লো ফ্রিকোয়েন্সিকে রেকর্ড করবে। হুম। আর নর্মাল ভয়েস রেকর্ডারে একটা পাতি মোবাইলে মাইক লাগানো থাকে। হুম। Right? তো একটা মাইক যে জিনিসটা রেকর্ড করতে পারছে সেটা আমি কানে শুনতে পারবো। হুম। আমি সেটার কানে জন্য আমার শুনতে দরকার পারবো, নেই। তাতে আমার ওর দরকার নেই। না। আমার দরকার যেটা আমি কানে শুনতে পারছি না, হুম। লো ফ্রিকোয়েন্সি, হুম। তার জন্য আমাকে সেটা নিতে হবে মানে যেটার বিলো মধ্যে- 16 হার্টজ। তার মধ্যে যে ওই অ্যাকোয়াস্টিক সেন্সরটা থাকে, তবেই ওইটা ইভিপি হিসাবে কাজ হবে। ওকে, মানে তাহলে মোবাইল থেকে যারা আমরা ইউজ করি সেটা ওই রেডিও ফ্রিকোয়েন্সিটাকেই ম্যানিপুলেট করে আমাদের কিছু রিপ্লাই করে দিচ্ছে, মানে নিচকে ওটা ইভিপি ইকোভক্স নয় কিন্তু। আচ্ছা সরি আলাদা, হ্যাঁ। ইভিপি ইজ ডিফারেন্ট এন্ড ইকোভক্স ইজ তো আমি অনেকক্ষণ ধরে আমার মাথায় ঘুরছে জিনিসটা ইকোবক্সটা নিয়ে, কারণ ওই এসএলএস ক্যামেরা তো মোবাইলে দেখায়। ইকোভক্স এর জন্য বলছি। ইকোভক্স ব্যাপারটা মানে এখন অব্দি আমার কাছে হচ্ছে 50-50। কেন? আমি পুরোপুরি লেভেল করি না ওর উপর। কেন? কারণ হচ্ছে আমি যখন কাউকে কোশ্চেন করবো, আমার ব্রেন, আমি যদি জানি আমার আনসারটা কি হওয়া উচিত, আমি যদি এখন এখানে ইকোবক্স চালাই, চালিয়ে আমি যদি ওকে জিজ্ঞেস করি বলো তো আমার এখানে কজন আছে, আমার ব্রেন জানে আমরা একটা 5 জন আছি। তো আমি ততটুকুন ওই ভয়েসের মধ্যে না শোনার চেষ্টা করব যে 5 আসছে কিনা। সেটা 5-এ যা পাও, এটাও যদি হয় এই 5 বলবে, কারণ আমার ব্রেন চাইছে ওই জিনিসটা শুনতে। আর আরো কি হয়, ইভিপি যখন চালানো হয় না তখন এরকম না যে একটা মেশিন চালানো হচ্ছে হঠাৎ করে থেকে আওয়াজ এলো। তুমি তো শুনে হয় থাকে যে EVP যখন চালানো হয় ও কন্টিনিউ একটা ফ্লিকার টাইপের সাউন্ড হতেই থাকে। আচ্ছা একটু ডেমো দেখি। একদম ইকো বক্স, এটা একটা ইকো বক্স। এই স্টার্ট করলাম, মাইক্রোফোন সামনে আনো তাহলে বুঝতে পারবে। এবার এটাকে আমি নিজের মতন করে এডিট করাতে পারবো। কিভাবে? এটাকে ক্লিক করলাম, অফ করে দিলাম, আমি স্পিডটা চেঞ্জ করবো। কন্টিনিউ একটা ফ্লিকার আওয়াজ আছে। এটা 5 এগুলো আমরা অফ করে দিই। এগুলো আমরা অ্যাডজাস্ট কত স্পিডে ঘোরাবো কোন জায়গায়, এগুলো হচ্ছে প্রত্যেকটা এই যে ABCD লেখা, এটা হচ্ছে সেই চ্যানেল, এই চ্যানেল, বি চ্যানেল, সি চ্যানেল, ডি চ্যানেল। এটা যখন আমি চালাচ্ছি, আমি যদি ক্লায়েন্টের কাছেও চালাই, ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে আচ্ছা বলুন তো আমি কি রঙের জামা পরে আছি, ক্লায়েন্ট তো জানে আমি কি রঙের জামা পরে আছি, তার মাইন্ডে আচ্ছা ও লাল বলবে, লাল বলছে কি, লাল বলছে, লাল না ও লালু বলতে গেছিল, কাস্টমার শুনে নিল লাল, এই তো লাল বলেছে, হ্যাঁ আমার সাথে কমিউনিকেট করেছে, বললে হবে। তার কারণ যেহেতু এটাতে ওই সিঙ্গেল ওয়ার্ডে অ্যান্সার হয়, তো আমরা যে প্রশ্ন নর্মালি সেগুলো এই ক্ষেত্রে না, যে কোনো জায়গায় যে কোনো ইয়েতেই তুমি ধরো তুমি তোমার কোনো বন্ধুকে একটা প্রশ্ন করলে যার উত্তর হয়তো এক কথায় হতে পারে বা একটা ওয়ার্ডে হতে পারে, তুমি প্রশ্নটা করার সাথে সাথে তুমি ভাবতে থাকবে কিন্তু এটাই বলবে। যদি তুমি জেনে থাকো যে হ্যাঁ তোর এটা, মানে তুমি কনফার্ম যে আজকে আমি জিজ্ঞেস করলাম যে তোর চুলের রং কি, তুমি জানো কালো, তুমি জানো যে ও উত্তর দেবে কালো, তোমার ব্রেন কিন্তু অলরেডি ওটা ইয়ে করতে শুরু করবে যে কালোই বলবে, কালোই বলছে, কোথাও না কোথাও একটা কালো বলছে। সেই সুযোগটা হয় এখান থেকে, যেহেতু দেখলে একটা কন্টিনিউ আওয়াজ হতে থাকে না, তার মধ্যে যদি এমন একটা ছোট্ট ওয়ার্ড হয়, সেই ওয়ার্ডটা প্রপার না হলে, মানে পুরোটা হয়তো কমপ্লিটও হচ্ছে না, শুধু স্টার্টটা হচ্ছে এই তো এটা বলবো, মানে আমরা অটোমেটিক ওটা কল্পনা করে কল্পনা করতে হবে। একদমই তাই। এবং আমাদের যে কল্পনার যে রেজাল্টটা সেটাই আমরা সামনের মানুষের উপর, ব্যক্তির উপর চাপিয়ে দিই, যে এটাই বলেছে। মানে নিজেকে বেসিক্যালি নিউট্রাল হতে হবে এবং স্পটে বসে কোনো ক্লারিফিকেশন দেওয়া যাবে না। যত রকম ভাবে পারো তুমি সাউন্ডটাকে আনার পরে ম্যাগনিফাই করো, আগে নিজে স্যাটিসফাই হও কোন জায়গাটা গেছে, যদি সেখানে বুঝতে পারো হ্যাঁ এটা বলেছে, সেই প্রমাণ সমেত দাও, আদারওয়াইজ বলো পাই। তাও একটার উপর ডিপেন্ড করে, একটা কোনো গ্যাজেটের উপর, মানে কেউ না কেউ তো রেকর্ড করবে, একদম। এবার সবাই যদি একই টাইমে সেম রেকর্ড করে তাহলে আমি সেটার কনক্লুশনে আসতে পারি।
একদমই তাই। আমার এরকম না, আমার একটা ইএমএফ আসলো শুধু হুম। আমার কাছে বুঝে এসছে বাড়িতে। ভাই ইএমএফ যদি আসে আমার তাহলে এক্সট্রা থার্মোমিটারও আসবে। হুম। আমার যদি থার্মোমিটারে আসে, আমি যদি কলিং করি আমার ইভিপি তে রেকর্ডিং হবে। যদি ইভিপি তেও কাজ হয় আমি ইকো বক্স ট্রাই করবো, ইকো বক্সের রেজাল্ট পাবো। হুম। তারপরেই কি আমার কনক্লুশন আসবে, হ্যাঁ মেবি এখানে একটা প্যারানর্মাল ইনসিডেন্ট হচ্ছে। দ্যাট ইজ মেবি। আমি এখানে আর 3টে গেজেটসের তোমাকে জিজ্ঞেস করব, তারপর একদম শেষ পর্যায়ে পৌঁছেই গেছি। তো যেহেতু প্যারানর্মাল ইনভেস্টিগেশন আলোচনা হচ্ছে, আচ্ছা এই যে তুমি অনিন্দম আমাদের জন্য যে একটা থার্মাল সেন্সর ক্যামেরা আনলে, এই ক্যামেরাটা আমাদেরকে কিভাবে আগামী দিন হেল্প করবে? এই ক্যামেরাটা কিভাবে হেল্প করবে সেটা যদি প্রপার সায়েন্টিফিক ভাবে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যখন একটা স্পিরিট কারোর সাথে কমিউনিকেট করার চেষ্টা করে, সে ওই জায়গাটা বা ওর সারাউন্ডিংসটাকে হয় গরম করবে না ঠান্ডা করবে, রাইট? আমি থার্মাল ক্যামেরা এই দুটো পার্টে কাজ করে, হিট ওয়েভ অ্যান্ড কোল্ড ওয়েভ। তো আমি যদি এখন একটা ক্যামেরা লাগিয়ে রেখেছি, আমি ধরো এই ঘরে ক্যামেরা লাগিয়েছি, আমার ওইখানে কেউ নেই, ওই দরজার সামনে কেউ নেই, কিন্তু ওইখানে আমাকে একটা হিট স্পট দেখাচ্ছে। তার মানে কি পার্টিকুলারলি কিছুটা একটা এনার্জি আছে যে হিট জেনারেট করার চেষ্টা করছে। সেটা কোনো পশু পাখি হতে পারে, কোনো কীট পতঙ্গ হতে পারে, কোনো একটা আনন্যাচারাল কিছু হতে পারে। আমি বলছি একটা ভ্যাকেন্ট ঘর যেখানে হ্যাঁ। কিছু নেই, সেইখানে থার্মাল ক্যামেরা এইভাবে হেল্প করে। না, আমরাও আগের দিন আমাদের ইনভেস্টিগেশনে এটা এইভাবেই হেল্পটা করবে। ওকে, মানে হিট সিগনেচারটা বেসিক্যালি ও ফলো করে যে স্ট্রাকচার এনার্জি থাকছে, সেই এনার্জি তো কোনো স্ট্রাকচার নেই, না, কিন্তু আমি কোনো হিট দেখতে পাচ্ছি। হুম। আমি হিট দেখবো কি করে, কোনো কেউ নেই, তার মানে কি ওই অ্যাম্বিয়েন্সটা ওই পার্টিকুলার সাইডটা গরম হচ্ছে। কিন্তু এবার আমি তোমাকে একটা কথা বলি, ধরো কেউ নেই কিন্তু সেখানে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, মানুষের তো বডির একটা নর্মাল টেম্পারেচার থাকে। ও যেই মুভ করে যাবে না ওখান থেকে, হুম। ওই ওই জায়গাটা আবার কোল্ড হয়ে যাবে। ওকে, না এটা কি কোনো স্ট্রাকচারাল ফিগার আমরা পেতে পারি? না, পাবো এটা শেপ। এটা শেপ পাবো। ওকে, আচ্ছা আরেকটা হচ্ছে এই যে রেনপট যেটা তুমি বানালে, কিছু সেন্সর বাইরে থেকেও আনালে, তো এটাই বা আমাদেরকে হেল্প করবে কিভাবে? রেমপডটা বেসিক্যালি স্ট্যাটিক এনার্জিকে ডিটেক্ট করে। হুম। মানে আমি ধরো রেমপডটা এখানে বসালাম, আমি কলিং করছি, আমি কোনো আনসার পাচ্ছি না। মানে এরকম ইটস নট লাইক যে আমি কল করলেই আমাকে এনার্জি হোক বা ভূত হোক যাই হোক সে আমাদের কমিউনিকেট করবে। আর যদি আমি তোমাকে ডাকি, তন্ময়দা তোমার ইচ্ছে নেই আমার সাথে কথা বলার, তুমি কোনোদিনও হ্যাঁ করবে না, তুমি কোনোদিনও করবে না। তাহলে একটা এনার্জি কি করে করবে? তার যদি ইচ্ছে না থাকে আমার সাথে কমিউনিকেট করার, আমি লাখ চেষ্টা করে নিই, ও আমার সাথে কমিউনিকেট করবে না। আচ্ছা আরেকটা প্রশ্ন, আমি লাস্ট গেজেটে আসার আগে আমি আরেকটা প্রশ্ন করব, এটা তোমাদের দুজনের কাছেই থাকলো, যার মনে হবে সচ্ছল উত্তর দিতে সেই দিতে পারবে। সেটা হচ্ছে এই যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন আমরা যখন যাই তখন বলা হয় যে কখনো গিয়ে ডেট আর টাইম জিজ্ঞেস করবে না বিধেয়ী থেকে, তার কারণ নাকি ওটা বললে নাকি তাদের কষ্ট বাড়ে বা কিছু হয়। এটা আমি অনেক জায়গায় অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটর যারা আছে তাদের মুখে শুনেছি। এটা ঠিক কেমন, লজিক্যালি আমাকে এক্সপ্লেন করতে পারো? লজিক্যালি এটা আমার কাছে আনসার আছে। বলো। ধরো আমার 22শে জানুয়ারি 2023 খুব বাজে অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, খুব বাজে অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, আজকে 25শে এসে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই তোর অ্যাক্সিডেন্ট কবে হয়েছিল, আমি তো আমার ব্রেনে সেটাকে আমি রিকল করবো। রিকল করার সময় আমি কিছুটা হলেও তো ইমোশনালি একটা ব্যথা পাবো যে আমার সেদিনকে খুব বাজে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ওই যে রিকলটা যখন করছি আমি, দ্যাট উইল এফেক্ট ইমোশনালি আমাকে এফেক্ট করছে। তো সেই সেগমেন্টে আমি যদি কাউকে পুরো এনার্জি জিনিস জিজ্ঞেস করছি, সামহাউ ওকে তো জিনিসটা এফেক্ট করছে, হয় ওখানে ব্রেন নেই, বাট এফেক্ট তো সবার করে। তো দ্যাট মোমেন্ট এই জিনিসটা জিজ্ঞেস করতে না। শুভ অন্য কোনো ভাবে দেখা না, আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা এরকম ভাবে অতটা ওয়াকিবহাল নই এই ব্যাপারটাতে। মানে আমি তোমাকে ফার্স্ট টাইম শুনলাম যেরকম যে কোনো স্পিরিট যদি পাওয়া যায় তাকে জিজ্ঞেস করতে নেই, ডেট বা টাইম থেকে মেনশন করতে নেই বা জিজ্ঞেস করতে নেই। প্রথমবার শুনছি এই জিনিসটা। আচ্ছা, যাই হোক, এইবার আমি তোমার কাছে আরেকটা প্রশ্ন আসবো নিলাম, এল রডস বা রাউজিং রডস এর যে রিডিংটা, এটাকে বিশ্বাস করো?
ডিপেন্ড করছে কে করছে, তার আচ্ছা। বডি ওরা কতটা, আচ্ছা। তার ক্যাপাসিটি কতটা, হুম। সে অ্যাকচুয়ালি এলরড কে কমান্ড দিতে এফিশিয়েন্ট কিনা। ওকে। তো কি কি গুণ লাগলে সে এলরড ইউজ করতে পারে? প্রথম কথা হলো এলরড হ্যান্ডেল করতে জানতে হবে তাকে, এলরড কিভাবে অ্যাক্টিভেট করছে, আর এরকম না যদি অ্যাক্টিভেট এলরড ইউজ করার পর তাকে আবার ডিঅ্যাক্টিভেট করে ঘরে রাখতে হবে, এই প্রসেসগুলো সে জানে কিনা। আজ আমি দুটো আছে এটা না, এই এলরড না, আমি বাড়ির দুটো হ্যাঙ্গার অ্যালুমিনিয়ামের হ্যাঙ্গার এরকম করে ঘুরিয়ে নিয়ে হাতে নিয়ে নিলাম, নিয়ে এরকম এরকম ঘুরিয়ে দিলাম, না, আমি এলরড ইউজ এটা হবে না তো। হয় না। না। আমি যদি আজকে এটা নিই, এটা তো এলরড আমি নিলাম, হুম। ঠিক আছে, আমি বললাম আপনার মনে হয় শরীরে ভূত ঢুকেছে, এই দেখুন ভূতাই বার করলাম আমার শরীর থেকে, এটাকে বার করলাম না। বার করলাম না, কিন্তু যে অ্যাকচুয়াল এলরড ইউজ করতে জানে তার হাতে কিন্তু এলরড নরমালি এই থাকবে, এখান থেকে এই আর এই হবে, এই হয়ে যাবে না, এইও হয়ে যাবে না, সে এলরড অ্যাকচুয়াল ইউজ করা জানে। ওকে। তো বেসিক্যালি অনেক সময় হয় যে, কারণ এখন ওই সিগারেট বিড়ি যুক্ত, তো নার্ভের অনেকেরই সমস্যা থাকে, হাত কাঁপার একটা টেন্ডেন্সি থাকে। ধরো এই যে এল রফটা, এটাকে যদি আমি এইভাবে ধরি, নর্মাল আমার হাত কাঁপছে, এখন যাবে, ঠিক আছে। তো আমি এল রড কিভাবে ইউজ করবো না করবো, সেটার যেরকম একটা প্রসেস আছে, তার সঙ্গে তুমি একটা খুব ভালো কথা বললে, সেটা হচ্ছে যে এল রড ইউজ করতে গেলে কিভাবে লক করে রাখতে হয় এবং আবার তাকে অ্যাক্টিভ করতে হয়। এটা একটু শর্টে ডেসক্রাইব করবে? আমার কোনো আইডিয়া নেই, এটা শুভ? আমার কোনো আইডিয়া নেই। যতদূর মানে আমার যতদূর ধারণা, যে যেরকম থাকে না যে তন্ত্রবিদ্যা বা এরকম মানে কিছু পাওয়ার থাকে কিছু কিছু মানুষের, যেটা আমরা আগেও শুনেছি যে কিছু কিছু মানুষ নাকি এমনই সাইকিক পাওয়ার আছে তার মধ্যে, সে একটা চামচের দিকে তাকিয়ে চামচ বেঁকিয়ে দিতে পারে, এরকম আছে, এরকম ডকুমেন্টেড আছে। তো এরকম কিছু কিছু মানুষ তার ক্ষমতা, ইনার ক্ষমতা, মানে ইনার পাওয়ারের জন্য হয়তো সেটা করা পসিবল। এটা কিন্তু সব সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। মানে আজকে আমি চাইলাম যে আমি সারা রাত ধরে বছর ধরে রইলাম, আজ আমি এটা করেই ছাড়বো, ওটা সম্ভব না। ওটার জন্য একটা হিউজ মাইন্ড লাগে, এবং সেটা অত ইজি না, সবার জন্য এই জিনিসটা নয়। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের 1 বছর পূর্তি, কোনো কিছু অপূর্ণ রাখবো না। সবার আগে তো কংগ্রাচুলেশন জানাই। তো কারোর কোনো কিছু অপূর্ণ রাখবো না। এল রফটা আমি ইউজ করি, এটা এইটুকুর ইনপুট আমি দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে, সেটা তোমাদের দুজনের জন্য, যেহেতু আগের দিন আমার সঙ্গে তোমরা কাজ করবে, তোমাদের জন্য এবং অডিয়েন্সের জন্য। এল রডস তুমি ইউজ করতে পারো, না করাটা কোনো অস্বাভাবিক নয়, কিন্তু এল রডসটাকে আরেকটা নাম হচ্ছে ডাউজিং রড। আমরা পেন্ডুলাম ডাউজিং করি, জানো তো? সেখানে আমাদের কি হয়, বডি অরাটাকে আমরা ওকে দিয়ে চার্জ করি, তারপরে আমরা নিউট্রাল জোনে চলে যাই, তারপরে ওকে আমরা প্রশ্ন করি, ওর মুভমেন্টের থ্রুতে আনসার পাই। সেরকম এটা, এই যে এল রফটা, এই যে ও লক আর আনলক যেটা বললো, খুব ভালো করেছো, যেটা বলেছে ঠিক বলেছে। সেটা হচ্ছে এল রফটা, এটা যেহেতু মেটালিক রড, একটা কপার বা ব্রাশের, ঠিক আছে। তো এখানে কি হয়, এই এল রডটা অনেক সময় এনার্জি ফিল্ড অ্যাক্টিভ হওয়ার পরে বা রিডিং নেওয়ার পরে এনার্জি ফিল্ড অ্যাবজর্ব করে বসে থাকে। আচ্ছা, তাই জন্য সে, তুমি মানো আর না মানে, যে তন্ত্রের যে ব্যাপারটা তুমি বললে, অ্যাকচুয়ালি তন্ত্রে যারা গুরুমন্ত্রে দীক্ষিত বা যারা চ্যান্টিং করে রেগুলার, তাদের তো বডি ওরা হাই থাকে এবং তন্ত্রে কিছু পাওয়ার থাকে। সেই তন্ত্রে কিছু মন্ত্র আছে, শোধন মন্ত্র। সেই শোধনের যে মন্ত্রগুলো, সেইগুলো যার যার গুরু তাত্ত্বার, পরম্পরা তাত্ত্বার দীক্ষা, সেইটাকে দিয়ে এটাকে শোধিত করা হয়, করে তার উদ্দেশ্যে এটাকে অর্পণ করা। যেরকম আমার হাতে যে রফটা আছে, আমাদের মধ্যে এই মুহূর্তে নেই সে, স্বস্তিক ব্যানার্জি। ও প্রথম দিকে আমার সঙ্গে ছিল, তারপরে ওর কিছু এডুকেশনাল কিছু কাজকর্মের জন্য ও এডুকেশন কিছু পিএইচডি ও করছিল, তো সেই ধরনের কিছু কাজের জন্য আর পরবর্তীকালে সময় দিতে পারিনি। কিন্তু স্বস্তিক ব্যানার্জি যেহেতু একটা স্পিরিচুয়াল পার্সন, তো আমাকে এটা গণেশ মন্ত্র দিয়ে আহ্বান করে দিয়েছিল, এই এলরফটা শুধু আমার এবং স্বস্তিক ব্যানার্জির হাতেই কাজ করবে, ঠিক আছে। সেইভাবেই এটাকে করা। এইটাকে যখন আমি অ্যাক্টিভ করব কোথাও, তখন আগে আমাকে গণেশ আহ্বান করতে হবে মনে মনে, এটাকে হাতে ধরে,
তারপরে আমাকে এটা হাতের মধ্যে রেখে একে এনার্জাইজ করতে হবে, আমার এনার্জিটাকে দিতে হবে, কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নেই। হুম। আমার এনার্জিটাকে নিয়ে তারপরে যে এক্সটার্নাল যে এনার্জি আছে সেটাকে ডিটেকশন শুরু করবে। হুম। আবার কাজ করার পরে সেই গণেশ মন্ত্র আহ্বান করে গণেশকে বলতে হবে এই যন্ত্রটাকে আবার পুনরায় লক করে দেওয়ার জন্য, যত কোনো এনার্জি ফিল্ড এর মধ্যে বাসা বেঁধে থাকতে না পারে। কারণ তুমি যখন এটাকে বাড়িতে নিয়ে যাবে ওই এনার্জিটা সমেত তুমি নিয়ে যাবে, আর মেটাল জিনিস এনার্জি ক্যারি করে জানো, ঠিক আছে? তো সেই কারণে এটাকে আবার লক করে দিতে হয়। এইবার এটার আনসারটা কিভাবে আসে, অ্যাকচুয়ালি ডাউজিং রড যেটা সেম জিনিস, কিচ্ছু না। এই এক এক দিন এর কিন্তু মুভমেন্টে তুমি যদি ভাবো যে রোজই ইয়েস মানে এইদিকে ঘুরবে, নো মানে এইরকম হয়ে যাবে, আর মেবি মানে এরকম এসে সোজা দাঁড়িয়ে থাকবে, এটা কিন্তু রোজ হবে না। এনার্জি যেরকম তোমার বডির এনার্জি রোজ সেম নয়, সেরকম এল রডসেরও রিডিং কিন্তু রেগুলার সেম নয়। মানে আজকে ইয়েস মানে এই হচ্ছে, কালকে ইয়েস মানে যে এটাই হবে সেটা কিন্তু নয়, কালকে ইয়েস মানে এইরকম হতে পারে। ওই জন্য যখনই এল রডস ইউজ করবে, এল রডস ইউজ করার আগে এটাকে ওই জন্য আরেকটা নাম হচ্ছে ডাউজিং রড। তাই জন্য এটাকে ইউজ করার আগে তুমি যখন একে এনার্জাইজ করছো, তারপরে একে তোমাকে নিজেকে কমেন্ট করতে হয় ইউজ করার আগে যে ইয়েস। এবার ইয়েস বললে কোন দিকে মুভ করছে, আমি কিন্তু এখন ইউজ করছি না, যদি প্রপার ইউজ করতাম তো দেখিয়ে দিতাম। যেহেতু এখন আনলক আমি করিনি, এটাকে টাইম লাগবে, আবার এনার্জাইজ করতে হবে আমাকে, লক করতে হবে, আনলক করতে হবে। তো আমি একে প্রথমে জিজ্ঞেস করতে হবে ইয়েস। এবার যখন থাকবে তখন তো এরকম সোজাই থাকবে, এলরডস আছে, তোমার হাত কাঁপছে না, কিছু হচ্ছে না, এরকম সোজা থাকবে। এবার যখনই তুমি ওকে বলবে ইয়েস, এইবার তখন দেখতে পাবে মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে, ওই দিন ওই সময় ওই জায়গায়। এবার হয়তো দেখা গেল ইয়েস বলতে এইরকম ঘুরে গেল, ঠিক আছে? তাহলে তোমাকে ধরে নিতে হবে যতবারই তুমি ইয়েস নো বা মেবিতে আমরা প্রশ্নগুলো করি এক কথায়, যদি সেখানে হ্যাঁ হয় তাহলে কিন্তু ওকে এই দিকেই ঘুরতে হবে। আবার নোতে দেখা গেল এরকম ক্রস হয়ে গেল সেই দিন সেই জায়গায় সেই স্পটে, তাহলে সেই দিনকের জন্য নোতে যতগুলো আনসার বেরোবে ততবার কিন্তু এলরডস এই পজিশনে থাকবে। আবার দেখা গেল মেবিতে দেখা গেল দুটো এরকম এসে এই মাথা জুড়ে গেল, সেই দিনকে সেই সময় সেই স্থানে, তাহলে সেই দিনকের জন্য যতবার মেবিতে আনসার আসবে, হতেও পারে নাও পারে, তাহলে সেক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে থাকবে। এই হচ্ছে এলরড ইউজ করার ফান্ডা, যেটা অনেকেই জানে। এবং এটাকে ইউজ করতে গেলে অনিন্দন খুব ভালো একটা কথা বলেছে যে কার বডি ওরা কিরকম। যারা আমরা রেগুলার স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে আছি, সেটা তুমি রেকি করতে পারো, তুমি অ্যাঞ্জেল হিলিং করতে পারো, ঠিক আছে, বা তুমি আদার্স যে কোনো কিছু করতে পারো যেটা স্পিরিচুয়ালি লিঙ্ক, বা তুমি রেগুলার জব করছো, ধ্যান করছো, তোমার অটোমেটিক্যালি বডির যে পজিটিভ অরাটা সেটা হাই হতে থাকে, সেই এনার্জিটাই কিন্তু আমরা এখানে দিয়ে চাষ। তো যাই হোক, আজকে একদম ভিডিওর একদম শেষ পর্যায়ে অনেক চমৎকার অনেক কিছু আলোচনা হলো, সবকিছু হলো। তো এবার তো শেষ করার পালা। তো 1 বছর পূর্তি উপলক্ষে আজকে এটা করলাম। তো আশা করি অডিয়েন্সের খুব ভালো লাগবে, অনেক কিছু জানতে পারলো, গোপন রহস্যও তোমরা যে ফাঁস করে দিয়েছো। যাই হোক, গোপন রহস্য এটা জানা উচিত। ওকে, সেটা যেটাই হোক, অডিয়েন্স বুঝে নেবে কি করবে না করবে, এখানে তো আমাদের কোনো হাত নেই। যাই হোক, আজকে আড্ডাটা মেরে কেমন লাগলো? দারুণ, প্রচন্ড। ইনফ্যাক্ট বহুদিন ধরে তোমার সাথে একটা আড্ডায় বসার কথা অনিন্দমদা বলছিল, ফাইনালি আজকে হয়েছে, এবং এত ভালো দিনে 1 বছর পূর্তি হলো। হ্যাঁ, তো যা কেকটা কাজে কাটলাম না, কারণ সাবস্ক্রাইবারটা খুব কম, সাবস্ক্রাইবার বাড়াতে হবে। যদি এর থেকেও ভালো সেলিব্রেশন দেখতে চান এবং আরো ভালো ভালো ভিডিও কন্টেন্ট দেখতে চান, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে সবকিছু জানতে পারবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই প্লিজ ভিডিওটা না দেখে কমেন্ট করবেন। নমস্কার।